গল্প বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ, ২৭তম পর্ব। লেখনীতে ইশরাত ইতি। সিক্ত কপল দুটো ছাড়া পেল একদফা বর্ষণ শেষে। প্রণমীর বুক কাঁপছে সবেগে, গলার কাছে কিছু একটা চেপে বসেছে, কম্পিত হাত দুটো বহু কষ্টে তুলে গাল দুটো ছুল বিস্ময়, লজ্জা, ভয় ও আড়ষ্টতার ঘোরে, এবং তখনই আবারও কেউ ওকে মিশিয়ে নিল নিজের সাথে। চমকে ওঠার সুযোগটুকুও পেল না সে। লোকটা তার কপালে ঠেকালো কপাল। ওই লোকটার বড় বড় প্রশ্বাস আছড়ে পড়ছে প্রণমীর গোটা মুখে, শিরশিরিয়ে উঠছে লোমকূপ। মুহূর্ত কাটে, অন্দরে চলা তুফান থামিয়ে ইরফান সরল, দেখল মেয়েটা গুটিয়ে আছে, থ হয়ে আছে। গাঢ় বাদামি দুটো চোখে ওই আর্ষ্ট বধূকে ৪-৫ সেকেন্ড দেখে ইরফান উঠে দাঁড়ায়। অক্ষিপল্লব কাঁপছে প্রণমীর, জবুথবু হয়ে আছে ফিনফিনে শরীরটা। ইরফান আর দাঁড়ায় না। নিজের শার্ট ঠিক করে চুপচাপ বেরিয়ে যায় ঘর থেকে। প্রণমী তখনও ঘোর থেকে বেরুতে পারছিলই না। গাল দুটো চেপে ধরে কাঁপতে থাকে অবিরত ছন্দে। ইরফান গিয়ে চুপচাপ মাথা নিচু করে আবার বসতেই প্রেরণা ওকে দেখল, পরপর বলল, বাড়িতে যাও, বিশ্রাম নাও, কথা হবে। জামাই বিদায়ের আগে কফি বানিয়ে খাওয়ায় ওদের প্রেরণা। মুইন আর ইরফান বেরুতেই প্রেরণা উঠে প্রণমীর দরজার সামনে গিয়ে দাঁড়ায়। প্রীতমের ঘর হাসি আড্ডায় জমজমাট। প্রেরণা দেখে বোনকে, দুগালে হাত চেপে ধরে বসে আছে, চোখ কেমন ফ্যাকাশে। এগিয়ে যায় সে। কি হয়েছে? কাঁপছে প্রণমী, আপুর গলার আওয়াজে চমকে উঠে অস্ফুটে বলে, কিছু না। এমন করছিস কেন? শরীর খারাপ লাগছে। পোলাও খাবি মুরগি ভুনা দিয়ে? প্রণমী বলতে পারছে না কিছু। গাল থেকে হাত সরায় না সে, তার মনে হচ্ছে গালে দাগ লেগেছে ঠোঁটের, আপু দেখে ফেলবে সব। প্রেরণা কৌতূহলী হয়ে এগিয়ে গিয়ে বোনকে ধরল, ঠিক তখনই গা ছেড়ে দিল প্রণমী, ভিড়মি খেয়ে পড়ল। ভীষণ নড়বড়ে ছিল তার নার্ভ সারাদিনের ধকলে। ইরফান বাড়িতে পা রাখতেই দেখল বসার ঘরে কয়েক জোড়া জলজলে দৃষ্টি ওকে দেখছে। মুইনের সাথে সরাসরি শান্তিনীরে পৌঁছেছে ইরফান, এখন অবধি মুখটা খোলেনি সে। মুইন গোটা রাস্তায় হো হো করে হাসতে হাসতে জিজ্ঞেস করেছে, অধিক শোকে মানুষ পাথর হয় শুনেছি, তুমি অত্যধিক আনন্দে লোহা হয়ে গেলে। স্ট্রেঞ্জ। ইসি এলো ছুটতে ছুটতে, মুইন ওর দিকে রাগী চোখে তাকাতেই ওর পা থামল। এরপর নিজেকে সামলে আস্তে ধীরে হেঁটে এসে ইরফানকে ধরল, চেঁচিয়ে বলল, কংগ্র্যাটস। আমি এক্ষুনি যাব ভাবি দেখতে। কংগ্র্যাটস কংগ্র্যাটস কংগ্র্যাটস। ইরফান এই এতক্ষণে মুখ খুলল, ইসিকে সরিয়ে দিয়ে মৃদু ধমকে উঠল, শর্ত, ভ্যা ভ্যা করিস না, ঘুমাবো আমি। আলো, ঋতু, পরি একপাশে সরে দাঁড়ায়। ছেলে সারা রাত ঘুমায়নি, তারা জানে এক রাতেই কেমন শরীর ভেঙেছে, ওকে অবশ্যই ঘুমাতে দেয়া প্রয়োজন। সিঁড়ির কাছে সেহা দাঁড়িয়েছিল, তার মুখ হাসি হাসি। ইরফানকে বলল, কংগ্র্যাটস রাগী মির্জা। ইরফান সামান্য হেসে দোতলায় উঠে যায়। দোতলায় সামিনেরা ৩ ভাই বসেছিল, বিয়ের অনুষ্ঠানের ব্যাপারে জরুরি আলোচনা করতে। হাতে আর ২টো দিন আছে। ইরফানকে দেখেই সামিন বলে, এসো, কথা আছে, জরুরি কথা। শার্টের বোতাম খুলতে খুলতে ইরফান ঘরের দিকে পা বাড়ায়, হাই তুলতে তুলতে বলে, পড়ে আমি ঘুমাবো। রাতের আগে কেউ যেন ডাকতে না আসে। ঘরে ঢুকেই শার্টটা ছুঁড়ে ফেলে একটা চেয়ারে উন্মুক্ত শরীরটা নিয়ে উপুর হয়ে বিছানায় পড়ল ইরফান। কত রাজ্যের ক্লান্তি চোখে, খানিক বাদেই তলিয়ে যায় গভীর ঘুমে। প্রণমী চোখে মুখে পানি দিয়ে একটু ঠিক হল, তবে হাত দুটো তখনও কাঁপছে। প্রেরণা বলল, একটু ঘুম দে, শুয়ে পড়। বিছানা গুছিয়ে দিয়ে প্রণমীকে শুইয়ে উঠে যেতে নিলে প্রণমী আপুর হাত শক্ত করে টেনে ধরল। প্রেরণা ঘুরতেই জড়িয়ে ধরল ওকে। প্রেরণা হেসে বোনের মাথায় হাত বুলিয়ে দেয়, হয়েছে, আমি রেগে নেই, বিশ্রাম নে। তখনই ড্রয়িং রুমে তার ফোনটা শব্দ করে বেজে ওঠে। বোনকে রেখে গিয়ে ফোনটা হাতে তুলে নিতেই দেখল মেসেজ এসেছে একটা, ইহান তাজওয়ার মির্জার নাম্বার থেকে। ধন্যবাদ জানিয়েছে প্রেরণাকে। লেখা, ধন্যবাদ। আজ যখন দরজা খুললেন, যেভাবে হাসলেন, আমার মনে হয়েছিল অমন বাজে হাসি আপনি হয়তো কখনো হাসেননি।
কিন্তু যখন কাঁদলেন আমার মনে হয়েছে এত সুন্দর করে কাউকে আমি কাঁদতে দেখিনি। ধন্যবাদ। লম্বা শ্বাস ফেলে প্রেরণা পর পর দুবার। লোকটা ইদানিং খুব ফোন কল মেসেজ করছেন, যেটা আগে করতেন না। এটা কি ঠিক? ঠিক নয়। ইনুকে দেখতে পেয়েই মিনমিনে গলায় প্রেরণা বলে, এবার তোমার বড় দাদানের একটা হিল্লে করে দাও। অনেক বয়স হলো তো ওনার। ইনু ব্যস্ত গলায় বলল, তা তো সবাই চাই। আসলে দাদান সদ্য সদ্য ছ্যাঁকা খেয়েছে তো, তাই সময় নিচ্ছি আমরা। ছ্যাঁকা? শালি আমার বড় দাদানের প্রস্তাব রিজেক্ট করেছে। চোখ দুটো বড় বড় হয়ে যায় প্রেরণার, হতভম্ব হয়ে বলে, এসব কেমন কথা ইনু? আপু শালি তো, শালি গর্দব। চাপা ক্ষোভ নিয়ে বলে ইনায়া। প্রেরণা উঠল ধমকে, একজন প্রস্তাব রিজেক্ট করেছে বলে তাকে গালাগাল করবে? কি আশ্চর্য! বিহেভিওর সেলফ ইনু। কথাটি বলেই প্রেরণা হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে যায় তার। ইনু থমথমে মুখটা নিয়ে দাঁড়িয়ে আছে। আপু এত ক্ষেপল কেন? গালি তো আপুকে দেয়নি সে, আজব। ভারী আজব ব্যাপার। সন্ধ্যার পরে ইনু রেডি হয়ে শান্তি নীরে চলে যায় প্রীতমের সাথে ঝগড়া করে। ঝগড়ার মূল কারণ ইরফান প্রণমির বিয়ের অনুষ্ঠান। ইনুর ইচ্ছে ইনু শান্তি নীরে থাকবে অনুষ্ঠানে, তার মেজ দাদানের পক্ষে থাকবে। প্রীতমের ইচ্ছে ইনু যাতে তাদের দুই ভাইবোনের সাথ দেয়। এই নিয়ে দুটিতে লেগেছিল খুব, পরে প্রেরণাই সমাধান দিল। প্রেরণার সিদ্ধান্ত ইনু গায়ে হলুদ ও বাড়িতে কাটিয়ে কনে তুলে নেয়া অনুষ্ঠানে এ বাড়িতে আসবে। ইনু যাওয়ার পরে বাড়িটা পুরো ফাঁকা হয়ে গিয়েছে, সম্পূর্ণ নিস্তব্ধ। শুদ্ধের গেম খেলার আওয়াজ ব্যতীত কোনো শব্দ হচ্ছে না গোটা অ্যাপার্টমেন্টে। সন্ধ্যার পরে প্রেরণা একবার উকি দিল প্রণর ঘরে, গায়ে চাদর টেনে শুয়ে আছে ওপাশ ফিরে। ঘুমোচ্ছে বোধহয়। ওকে আর ডাকল না সে, ওপাশে তার ফোন বাজছে। ছুটে গিয়েই দেখল ইসির ফোন। রিসিভ করতেই চেঁচিয়ে উঠল ইসি, হেই ডাবল বেআইন সাহেবা। ভাবি কোথায়? ঘুমাচ্ছে। ইস তবে উঠিও না, পরে দেখব। প্রেরণা হাসে, বলে, ইরফান মির্জা কি করছে? সারা বিকেল থেকে সন্ধ্যা বুধ হয়ে ঘুমিয়েছে, এখন উঠে অফিসের কাজ করছে, ল্যাপটপ নিয়ে বসে আছে। আর বাড়ির সবাই? বাড়ির সবাই স্বামী নিয়াসার মির্জা আর ইলহাম মির্জা বড় দাদান আর মুইনকে নিয়ে বসেছে অনুষ্ঠানের ব্যাপারে আলাপ করতে। পরশু তো গায়ে হলুদ। আর একটা দিন আছে হাতে। মাম্মা আর মেজো মা গয়নাগাটি বের করে দেখছে, ছোট বৌমাকে কি কি দেবে, বড় বৌমার জন্য কি কি রাখবে, সেসব নিয়ে গভীর আলোচনা চলছে। ছোট বাবা আর ছোট মা এতদিন পর ইনুকে পেয়ে একগাদা খাবার নিয়ে বসে খাওয়াচ্ছে। সেহা বই পড়ছে। শান্ত বাবা এসেছে, সেও গয়না দেখছে মাম্মার সাথে বসে। আমি আচার খাচ্ছি। একনাগারে সব বলে থামে ইনশিরাহ। প্রেরণা হেসে বলে, আর তোমার মধ্যে যে আছে সে কি করছে? একটু পরপর মাকে বমি করাচ্ছে। মিস জেনি ওপাশে ডাকছেন। প্রেরণা ইনশিরাহকে বলে কল কেটে হেঁটে চলে যায় চিন্তিত ভঙ্গিতে। প্রণমির মাথার কাছে ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে থাকা মিস জেনির দিকে জিজ্ঞাসু দৃষ্টি ফেলতেই তিনি বলে উঠলেন, জ্বর এলো যে? কি একটা বিপদ! হঠাৎ করে জ্বর কেন? প্রেরণা চোখ কপালে তুলে এগিয়ে গিয়ে প্রণর কপালে হাত রেখেই চমকে ওঠে, আসলেই ভীষণ জ্বর। ল্যাপটপ থেকে মনোযোগী দৃষ্টি সরল তার যখন থপ করে পাশে পড়ল একটা ফোন। ফোনের স্ক্রিনে একটা অতি অল্পবয়সী মেয়ের শাড়ি পরা ছবি। উজ্জ্বল চোখ থেকে রিডিং চশমা খুলে ফেলে কপাল কুঁচকে ঘাড় ঘুরিয়ে তাকায় পেছনে এসে দাঁড়ানো নিজামের মুখের দিকে। বলে ওঠে, সমস্যা কি? ভ্রু নাচিয়ে নিজাম মাহমুদ বলে ওঠেন, এটা কেমন? খুব পিচ্ছি। ফোনটা সরিয়ে দেয় উজ্জ্বল। হাতে তুলে নেয় একটা বই। নিজাম মাহমুদ আশির বৃদ্ধ, স্বভাবত খুব জেদি। জেদ দেখিয়ে উজ্জ্বলের হাত থেকে বইটা কেড়ে বসে পড়ে, রাগ দেখিয়ে বলে, তো তো মানে? আমার 32 রানিং আর এই মেয়ের 19-20 হবে সম্ভবত। এর সাথে আমার যায়? কেন যাবে না? এই জিদ জাস্ট আ নাম্বার। হাসল উজ্জ্বল তাচ্ছিল্যের স্বরে বলে, তুমি আর তোমার লজিক। ঠিকই তো বলছি।
বয়স দিয়ে কি করবি? মেয়ে হলেই তো হলো। তোমার পছন্দ হলে তুমি বিয়ে করে নাও। শ্বাস ছাড়েন নিজাম, বলেন, তোর লন্ডনের সাদা চামড়ার এক্স গার্লফ্রেন্ড গুলোকে বিয়ে করার পায়তারা করছিস নাকি? ওসব হবে না। আমার বাঙালি নাতি বউ চাই, মুসলিম। নয়তো খুব খারাপ হবে বলে দিলাম। আবারও হাসে উজ্জ্বল মাহমুদ, জবাবে বলে, আমারও চাই বাঙালি বউ। তবে বালিকা বউ নয় প্লিজ। দুদিন পরে আমাকে বুড়ো অপবাদ দিয়ে ভেগে যাবে। তখন আরেকটা বিয়ে করবি। সেটা গেলে আরেকটা। সেটা গেলে আরেকটা। উজ্জ্বল উঠল, ধরল বৃদ্ধ দাদুর হাত টেনে টেনে তার ঘরে নিয়ে যেতে যেতে বলে, বুঝেছি মাথার স্ক্রু ছুটেছে আবার। ওষুধ খেয়ে ঘুমাও। এত প্রেশার নিলে নাতি বউ দেখার আগেই অক্কা পাবে। তুই আমাকে জীবিতাবস্থায় নাতি বউয়ের মুখ দেখাবি বলে মনে হয় না। হ্যাঁ রে, একটা কথা বল, তোর কি কোনো অসুখ আছে? তুই পুরুষ মানুষ তো। তোর মেয়েদের প্রতি ইন্টারেস্ট আছে তো। এতগুলো প্রেম করলি থাকলো না কেন ওরা? উজ্জ্বল সরু চোখে তাকায়, নিজাম দাঁত বের করে হাসছে, খিকখিক করে কিছুক্ষণ হেসে বলে, অসুখ নেই। তবে তাড়াতাড়ি বিয়ে করে বাচ্চা নিয়ে প্রমাণ দে। তবে বুঝবো তুই আসল পুরুষ। নয়তো তুই একটা মাকাল ফল। আমি পুরুষ না অন্য কিছু সেটার প্রমাণ যাকে দেওয়ার তাকে দেব। তুমি ঘুমাবে। তোর গার্লফ্রেন্ড টিকলো না কেন? হ্যারে, তোর মেয়েদের প্রতি ইন্টারেস্ট আছে তো। আজকাল তো সমকামিতায় সয়লাভ দুনিয়া। দেখি সান্ডা মান্ডা সুস্থ ছেলে, অথচ ভেতরে ভেতরে সেগে। তুই অমন নস্ত। তোর তো বিদেশি বন্ধুর অভাব নেই। লম্বা শ্বাস ফেলে উজ্জ্বল, হাসকি স্বরে বিরক্তির সুর। ইন্টারেস্ট আছে কি নেই, ঠিক কি পরিমাণ ইন্টারেস্ট আছে সেই ব্যাখ্যাও বউকে দেব। তোমাকে নয়। ঘুমাও প্লিজ। দাদুর গায়ে চাদর টেনে লাইট অফ করে দিয়ে উজ্জ্বল নিজের ঘরে ঢুকে বিছানায় টানটান হয়ে শুয়ে পড়ে। 7x7 একটা রাজকীয় বিশাল বিছানা তার। শোয়ার আগে রোজকার মতো মেডিটেশন করল। দাদু ভুল জেদ করছে না, যথেষ্ট দেরি হয়েছে। পরিচিত অপরিচিত সবাই কথা শোনাচ্ছে। এবার তার বিয়ের ব্যাপারে ভাবা উচিত, বুড়ো হয়ে যাওয়ার আগে। উজ্জ্বল হাসে, এতক্ষণে দাদুর কথাগুলো মনে করে। ওরা থাকলো না কেন? ওদের অত ধৈর্য নেই যে দাদু তোমার নাতিকে টলারেট করার। তাই থাকলো না। নিচু স্বরে হাসতে হাসতে আপনমনে জবাবটা দিয়ে মৃদু শ্বাস ফেলে উজ্জ্বল। সন্ধ্যার পরে মুইন আর ইহান বেরিয়েছে। বিয়ের কার্ড ছাপাতে দিয়ে কেটারিং সার্ভিসের অফিসে গিয়ে কথা বলেছে। রাত 8টা নাগাদ মুইন বাড়িতে ফিরল একগাদা শপিং নিয়ে। তার ছুটি শেষ হবে খুব দ্রুত। ইনশিরাহকে এখানে রেখে চলে যাবে সে। ইনশিরার জন্য হেলথ ড্রিঙ্কস থেকে শুরু করে যাবতীয় যা কিছু এখন প্রয়োজন মুইন কিনে বাড়িতে ঢুকেছে। শামিন জামাইয়ের কাণ্ড দেখে তবে কিছু বলে না। দোতলায় লিভিং রুমে ইনশিরাহ বসে বসে অফিসের কিছু হিসাব দেখছিল। ওর পাশেই চিন্তিত ভঙ্গিতে বসে আছে ইরফান, দৃষ্টি ল্যাপটপের দিকে, তবে ও অন্যমনস্ক ভীষণ। আচমকা ইনশিরার ধমকে সম্বিত ফিরে পায় সে। তাকিয়ে দেখল ইনশিরাহ কটমট দৃষ্টিতে দেখছে তাকে। ইরফান ভ্রু নাচিয়ে বলল, কি? তুই ক্রেডিটের ঘরে 56,000 বসিয়েছিস কেন আটা মিলের হিসেবে? ওখানে 88,000 হবে। লজ্জিত ইরফান দ্রুত শুধরে নিয়ে বলল, সরি। শ্বাস ফেলল ইনশিরাহ। মিনমিনে স্বরে বলল, তোর মনটাকে একটু স্থির রাখতে বিয়ে করিয়েছি, অথচ তুই আরো বেশি অস্থির হচ্ছিস। এসব ন্যাকামি বাদ দে। প্রণমীর সাথে কথা বলবি। কথা বলিয়ে দেব। ইরফান আশেপাশে তাকায়, পর পর চোখ সরু করে বলে, বউয়ের সাথে কথা বলতে মন চাইলে আমার ডিরেক্ট বউয়ের কাছে যাওয়ার সাহস আছে। তুই তোর চিন্তা কর, মুইন ভাইয়ার কাছে যা। প্রণমীর জ্বর বিধায় রাতের খাবারটাও খেতে এলো না। প্রেরণা চিন্তিত ভঙ্গিতে প্রীতমকে বলল, ভাই, ওর যে জ্বর এসেছে এটা কি ওর বরকে জানানো উচিত? আসলে আমি বুঝতে পারছি না। প্রীতম কিছুক্ষণ ভাবল, তারপর ইনুর ফোনে কল দিয়ে জানিয়ে দিল জ্বরের কথা। শান্তিনীরের প্রত্যেকে অবাক। ইলহাম অবাক হবার সুরে বলল, দেখে এলাম মেয়েটা সুস্থ। আশ্চর্য তো।
শামিন খেতে খেতে মলিন মুখে বলল, ছোট মেয়ে টেনশনে এমন হয়েছে। নাথিং সিরিয়াস। সকালে যাব দেখতে সবাই। ইরফান থমথমে মুখে বসে আছে, না কিছু খাচ্ছে, না কারো দিকে তাকাচ্ছে। বাড়ির সবাই ওকে আর চোখে দেখছে, নিজেরা নিজেরা চোখাচোখি করতে ব্যস্ত তারা। মুইন শ্বশুর বাড়ির প্রত্যেকের নির্লিপ্ততা দেখে হতাশ। পরপর গলা খাকারি দিয়ে নিজেই বলে উঠল, ইরফান, থু, তুমি কখন যাচ্ছ? এখন না। ইরফানের ঠোঁটের কোণে হাসি, মনে মনে মুইনকে বলল, লাভ ইউ দুলাভাই। পরপর ইশারায় বলল, এক্ষুনি। তৎপর হলো আলো, হ্যাঁ হ্যাঁ। ইরফান, তোর যাওয়া উচিত, যা। পরি বলে, খালি হাতে যাস না, কিছু নিয়ে যাস কেমন? হাসছে ওরা। ইরফান উসখুস করছে। ইহান বলে উঠল, খেতেও হবে না। যেতে চাইলে এখনই যা, আর গায়ের শার্টটা পাল্টে যা, আস্তে ধীরে যা। ছোটাছুটি করার কোনো প্রয়োজন নেই। ইরফান গম্ভীর মুখে উঠে দাঁড়ায়। ছোটাছুটি নয়, সবাইকে দেখালো সে খুব ধীরে ধীরে দোতলায় উঠেছে। দোতলায় উঠেই নিজের প্রকৃত রূপে ফিরল ইরফান, অতি দ্রুত শার্ট পাল্টে বাইকের চাবি আর ওয়ালেট নিয়ে ঘর থেকে বেরিয়েও আবার ঘরে ঢোকে, গিয়ে আয়নার নিজেকে ভালো করে দেখে। গলার কাছে বোতামগুলো বখাটেদের মতো খোলা, ওই দুটো লাগিয়ে শার্টের হাতা দুটোই সমানভাবে ফোল্ড করে নিচে নামল। বাড়ির সবাই মুখ হাসি হাসি করে রেখেছে। তাদের সামনে গম্ভীরতা বজায় রেখে শান্তি নীরের বাইরে পা রেখেই ছুট লাগায় বাইকের কাছে। দরজা খুলল প্রীতম, হা করে ইরফানকে কয়েক পলক দেখে মুখটা বন্ধ করে বলে, আয় আয়। প্রেরণা এলো, ইরফানকে দেখে ঘড়ির দিকে তাকায় সে। মুখে কোনো প্রকার অভিব্যক্তি নেই তার। শান্ত চোখে ইরফানকে পামাথা পরক করে দেখে, বেশভূষা রাতারাতি চেঞ্জ। মনে মনে হাসে প্রেরণা। ইরফান বারবার চোখ তুলছে আর নিচে নামাচ্ছে, অতঃপর প্রেরণার দিকে একটা ছোট চকলেট বক্স এগিয়ে দিয়ে বলে, শুদ্ধর। নাকের কাছটা কেমন পিটপিট করছে, এতক্ষণ মাথা ব্যথা ছিল, এখন নেই। ওষুধ খাওয়ার পর কমেছে। তবে জ্বর আছে বেশ। প্রণমি কাত হয়ে শুয়েছিল। প্রেরণার ডাক শুনতাই উঠে বসল সে, ঘুম কাতুরে কণ্ঠে জবাব দিল, জি আপু। ইরফান এসেছে। তড়িৎ নিজের ওড়না সামলায় প্রণব। চোখ দুটো বড় বড় করে ফেলে আবারও কাঁপতে শুরু করে চোখের পাতা। ইরফান চোখ নামিয়ে দাঁড়িয়ে আছে। প্রেরণা ঘুরে বলল, চা খাবে? চা বানিয়ে দেব। ইরফান সামান্য হাসল, বলল, ভাত খাব। খেয়ে আসিনি। দুপুরে যা যা রেঁধেছিলেন সব গরম করতে থাকুন আপু। প্রেরণা কিছু মুহূর্ত ওকে দেখে মাথা নেড়ে চল গেল। ইরফান হাসল বাঁকা হাসি, জ্ঞানী আপাকে কমপক্ষে আধা ঘন্টার জন্য ব্যস্ত রাখা গেল। নয়তো এখানে পাহারাদারের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বউয়ের সাথে সৌজন্য আলাপ করিয়ে দিত নির্ঘাত। তারপর মুখ হাসি হাসি রেখে বলতো, আচ্ছা এবার যাও, বিশ্রাম নাও, পরে কথা হবে। প্রীতম বা মিস জেনি কেউই আসে না এদিকে। প্রেরণা যেতেই ইরফান দরজাটা ভেজিয়ে দিল। দরজা ভেজানোর ক্ষীণ ট্যাটা শব্দে প্রণমি নড়েচড়ে বসে আবারও গুটিয়ে যায়। ইরফান দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বুকে হাত বেঁধে নিমেষহীন দেখছে মেয়েটাকে। প্রহর গড়ায়, তবে কেউ কোনো কথা বলে না। প্রণমির অস্বস্তি বাড়ছে একটা কথা ভেবে, ওই লোক নিশ্চয়ই তাকে দেখছে বেহায়ার মতো। সে অন্ধ, সেটার সুযোগ নিয়ে শুধু দেখেই যাচ্ছে। ওড়না সামলে নিতে নিতে প্রণমি ধীরে বলল, কেন এসেছেন? জ্বর দেখতে। তাৎক্ষণিক জবাব ইরফানের। মৃদু শ্বাস ফেলে প্রণমি বলে, জ্বর নেই আর ঠিক আছি। ইরফান কোনো জবাব দেয় না। আবারও কিছু সময়ের নীরবতা, খানিক বাদে বিরক্ত হয়ে প্রণমি উঠে দাঁড়ায়। তার কেমন কেমন অস্বস্তিটা বেড়ে যেতেই চোখ বুজে নিয়ে ব্যগ্র কণ্ঠে বলে ওঠে, এভাবে দেখা বন্ধ করেন। ইরফান হাসল নিশ্চুপ, ঠান্ডা গলায় বলল, কিভাবে দেখছি? হাঁসফাঁস করে ওঠে প্রণমি, যেভাবে দেখছেন সেভাবে। যেভাবে দেখছি সেটা কিভাবে দেখছি? ওইভাবে। কোনোভাবে। নাক কুঁচকে মৃদু শ্বাস ফেলে প্রণমি উঠে দাঁড়ায়, ছড়িটাও নেয় না, খাটের কিনারা হাতড়ে দিশা আন্দাজ করে ঘর থেকে বেরুতে নিলেই ইরফান ওর পথ আগলে দেয়। পিছিয়ে যায় প্রণমি, কেঁপে ওঠে মৃদু।
কোথায় যাচ্ছ? আপুর কাছে। কাপা স্বরের আওয়াজ। কেন নালিশ করতে? দুপাশে মাথা নাড়ায় প্রণব। ইরফান ওকে টেনে এইবার সম্মুখে দাঁড় করাই, ধীরে ধীরে হাতটা কপালে রেখে জ্বর দেখে। প্রন্মি পিছিয়ে যায় আচমকা, দুপুরের ঘটনা মনে পড়তেই। ইরফান মেয়েটার ছটফটানি দেখে নিশ্চুপ হাসল, দরজা বন্ধ করল না, শুধু আওয়াজ করে বোঝালো সে দরজা লাগিয়েছে। প্রন্মি পিছুতে পিছুতে আবার বিছানায় বসে পড়ল। ইরফান আবারও দেখতে লাগল প্রন্মিকে, ওর গালের লাল তিলটাকে। প্রন্মি এবার মেজাজের নিয়ন্ত্রণ হারিয়েই ফেলল, লোকটা স্বভাবে বাদর টাইপ সেটা তো জানে, ইচ্ছে করে প্রন্মিকে অস্বস্তি দিয়ে মজা নিচ্ছে। একটুও ঠিক করছে না লোকটা এই পরিস্থিতিতে। সুযোগের সদ্ব্যবহার করছে। এবার প্রন্মি দাঁড়িয়ে গটগট করে হেঁটে দরজার দিকটাতে যায়, আচানক ওর গায়ের সাথে ধাক্কা লেগে উঁচু ল্যাম্পশেডটা পড়ে যেতে নিলেই ইরফান শক্ত হাতে ধরল ওকে, সামলে নিয়ে ওকে সরিয়ে আনল। ঘটনার আকস্মিকতায় ঘাবড়ে যাওয়া প্রন্মি খামচে ধরল ইরফানের শার্টের কলার, হাঁপাতে লাগল, কাঁপতে লাগল মুহুর্মুহু। ইরফান ওর মুখ থেকে দৃষ্টি ঘুরিয়ে চোখ বড় বড় করে নিজের কলার দেখছে। প্রন্মি ছেড়ে দেয় ক্ষণ বাদ, তবে ইরফান ছাড়ছে না ওকে, আগলে ধরে রেখেছে, ধরেই রেখেছে। কি করছেন? অস্ফুটে শুধায় প্রন্মি। ইরফান বলল, সুযোগের সদ্ব্যবহার। তর্জনী তুলে গালের ওই লাল তিল টানতে স্লাইড করছে, মুগ্ধতা মেশানো দৃষ্টি মেলে, প্রন্মি নড়চড় করছে খুব। ওকে আরেকটু শক্ত করে ধরে ওর নড়াচড়া থামিয়ে দিয়ে ইরফান বলল, কিভাবে তাকিয়ে আছি জানতে চাও? কথা বলে না প্রণব। ইরফানি খানিকটা ঝুঁকে কণ্ঠে আবেদন ঢেলে বলে, ড্যাব ড্যাব করে চোখ কোটর থেকে বের করে হাতে নিয়ে, চোখ দুটোকে উটপাখির ডিমের সাইজ বানিয়ে। আরও বাজে ভাবে, ভয়ঙ্কর ভাবে তোমাকে দেখছি। তোমাকে এখন কে বাঁচাবে প্রন্মি? বাড়াবাড়ি করছেন আপনি। অষ্টাদশী ফিসফিসিয়ে বলে। ফিচেল হাসল ইরফান, হাত সরিয়ে নিয়ে ফিসফিসিয়েই বলল, আসলেই তো। এক কাজ করো, আপুকে ডাকো। প্রন্মি ডাকে না আপুকে। ইরফান আবারও বলে, নালিশ করো। প্রন্মি নালিশ করে না, শুধু কাদো কাদো মুখ করে দাঁড়িয়ে আছে। বাচ্চাসুলভ রাগে তার নাকের পেশি বারবার সংকুচিত প্রসারিত হচ্ছে। এবং আবারও হাতে টান খেয়ে চমকায়, রেগেমেগে কিছু বলতে যাবে ঠিক তখনই ওর হাতের অঞ্জলিতে একটা চকলেটের প্যাকেট রেখে দেয় ইরফান, প্রন্মির পছন্দের চকলেট। ইরফান খাচ্ছে আয়েশ করে, সারাদিন পরে, তাও আবার শ্বশুর বাড়িতে। ওর সামনে বসে আছে প্রেরণা আর প্রীতম। খেতে খেতে কাঁচা মরিচও চেয়ে নিল ইরফান। প্রেরণা স্বাভাবিক গলায় বলল, আর কিছু দেব? দুপাশে মাথা নাড়ে ইরফান। প্রেরণা হঠাৎ বলে ওঠে, ছোট মানুষ, অত বুঝো নেই। ওকে দেখলে মনে হবে খুব শান্ত গোছের মেয়ে, আদতে তা নয়। ওর ভীষণ জেদ আর চাপা রাগ, চিল্লাপাল্লা করে না, রেগে গেলে নিজের হাত নিজে কামড়ে রক্ত বের করে ফেলে, এমন চাপা রাগ বুঝলে। জানি না তুমি ব্যাপারগুলো কিভাবে সামলাবে, আমার উচিত তোমায় জানানো, জানিয়ে দিলাম। খাওয়া থামিয়ে দেয় ইরফান কিছু সেকেন্ডের জন্য, তারপর আবার খেতে শুরু করে। প্রেরণা বলেই যাচ্ছে, এটা ভয়ের ব্যাপার আসলে আমার কাছে। আই থিঙ্ক হতাশ হব না তোমার থেকে। তবে এর মানে বুঝো না যে ওর অযাচিত মেজাজ ধৈর্য ধরে মেনে নিতে বলছি। এবারও কোনো জবাব দেয় না ইরফান। প্রেরণা আর কোন কথা বাড়ায় না এই প্রসঙ্গে। আরও 2 পিস মাংস তুলে দেয় ইরফানের প্লেটে। ধীরপায়ে এগিয়ে প্রন্মি নিজের ঘরের দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে, কান খাড়া করে শুনছে খাবার টেবিলে কি কথা চলছে সেসব। হাতের মুঠিতে তার চকলেটের খোসাটা খসখস করছে। খাওয়া শেষ করে উঠে দাঁড়ায় ইরফান। মুখ হাসি হাসি করে প্রেরণাকে বলে, আপু এখন উঠি। আপনি বিশ্রাম করুন। দাঁড়াও, প্রন্মিকে ডাকছি। ইরফান যাচ্ছে। ইরফান থামায় প্রেরণাকে, এই না আপু। ডাকতে হবে না, ওর অস্বস্তি হয়। এত অস্বস্তি দেওয়ার দরকার নেই ওকে, ছোট মানুষ, শি নিডস স্পেস না। কথাটা শুনে চোখ বড় বড় হয়ে যায় প্রন্মির। হতভম্বের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে সে। এই লোক তাকে অস্বস্তি দিতে চায় না বলছে। অথচ একটু আগে রুমে যা করে গেল। কি ভণ্ড একটা লোক।
আপুর সামনে কি ভদ্রলোক সাজছে! আশ্চর্য! কমিউনিটি সেন্টারের সম্মুখে সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। আকাশে সিঁদুর রাঙা মেঘ, মাগরিবের ওয়াক্ত পূর্ববর্তী আকাশের ম্যাদাটে আলোর নিচে এসে দাঁড়ালো ওরা, হলের বিশালাকা আঙ্গিনায়। কনে বিদায় হবে এখান থেকেই। ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা নিয়ে এগিয়ে যায় প্রেরণা, চলছে না পা, শরীরটাকে কেউ এসে ধরলে খুব ভালো হতো। প্রণমীকে ধরে রেখেছে ইনু আর ইসি। অবিরত কেঁদে কেঁদে শরীরের অবস্থা করেছে বেহাল। গায়ের মেজেন্ডা রঙের বেনারসি আর মাথার ওপরে সোনালি পাড়ের দোপাট্টার অবস্থাও বেহাল। শুভ্র শেরওয়ানি পরনে ইরফান পাশে দাঁড়িয়ে আছে চুপচাপ, আর চোখে দেখছে শুধুই মেয়েটাকে। গায়ে হলুদ থেকে আজকের এই অনুষ্ঠান, পুরোটা সময় দাঁত বের করে আনন্দের বহিঃপ্রকাশ করা ছেলেটা হঠাৎ মুখ কালো করল, নামিয়ে আনল মেঘ সমান গম্ভীরতা। এই অনুভূতি কেমন? ইসি, ইনুর সময় সে টের পেয়েছিল। কালো মুখে প্রীতমকে দেখে সে ঘাড় ঘুরিয়ে, চশমার নিচে ভেজা দুটো পুরুষালী চোখে পানি। পুরুষ মানুষ শব্দ করে কাঁদে না, তাই কেউ টের পাচ্ছে না। প্রেরণা এগিয়ে যায়, গিয়ে বোনের সামনে দাঁড়িয়ে অবাক বিস্ময় বোনকে পামাথা দেখল। দেখতেই থাকল। পর ইসির দিকে তাকিয়ে কান্না আটকে বলল, শাড়িটা বড্ড ভারী পড়েছে এতটুকু শরীরে। গিয়ে পাল্টে দিও প্লিজ। চাপা কান্না জোরালো হয় প্রণমীর, উন্মাদের মতো ঝাঁপিয়ে পড়ল আপুর বুকে। এবং আরও একদফা বান ভাসিয়ে কান্নার রোল পড়ল। ইরফান দূরে সরে দাঁড়ায় তৎক্ষণাৎ। এই দৃশ্য দেখে মস্তিষ্কের স্নায়ুকোষে বার্তা বয়ে চলছে তার নতুন দায়িত্ব, এবং যে প্রতিশ্রুতি সে সবাইকে দিল সেটি রক্ষা করার। চঞ্চল দৃষ্টি স্থির হয় মেঝেতে। প্রেরণা কান্না মুছিয়ে ওর দিকে তাকায়, বেশি কথা বাড়াতে চায়নি সে, ছোট করে বলল, যাও। এই অনুষ্ঠান কনে বাড়ির, প্রেরণাদের আত্মীয় স্বজন নেই তেমন। ওদিকে ইরফানের সিদ্ধান্তে বেশি বরপক্ষ আসেনি। যারা না এলেই নয়, তারা এসেছে, ইরফানের বন্ধুরা এসেছে। বড় অনুষ্ঠান হবে বরের বাড়িতে। হাঁপাচ্ছে প্রেরণা, হাঁপাতে হাঁপাতে বোনকে সরিয়ে দেয়, প্রণমী ছাড়ে না। সে ছাড়বেই না এমন। বোনের দুগালে পরম আদরে দুটি চুমু খেয়ে প্রেরণা বলে, কি শিখিয়েছি এই দুদিন? মাথায় থাকবে। অঝোর ধারায় কাঁদছে প্রণমী, জবাব দিচ্ছে না। প্রেরণা আশেপাশে তাকায়, প্রণমীর শ্বশুর বাড়ির লোকগুলোকে এভাবে দাঁড় করিয়ে ঘণ্টার পর ঘণ্টা এভাবে কেঁদে কেটে অপ্রস্তুত সে করতে চায় না। বোন বিদায় করে বাড়িতে যাবে। ইহানের দিকে তাকায় সে একপলক, তাকায় ইলহামের দিকে, নীরে ঠান্ডা স্বরে বলে, নিয়ে যান। দেরি হয়ে যাবে। আমার কথাটা রাখলে না মা? চলো আমাদের সাথে। স্বামীনের কথায় স্মিত হাসল সে, শাড়ির আঁচলে চোখ মুছে বলল, এটা হয় না আঙ্কেল। রিসিপশনে যাব। সকাল থেকে বুঝিয়ে ওকে কেউ রাজি করাতে পারেনি। মির্জা বাড়ি থেকে আলো আর পরি বহুবার বলেছে, প্রেরণা রাজিই হয়নি। মোট 3টা গাড়ি ও বাড়ির। একটায় গিয়ে মুইন বসল ড্রাইভিং সিটে, আরেকটায় বসল ইহান, আরেকটায় মুরব্বিরা যাবে। এদিকে প্রণবনকে ছাড়ে না, গায়ে হলুদ থেকে গুমরে মরেছে এই ভয়। প্রেরণা বারবার ঠেলে দিচ্ছে প্রণমীকে। ইরফানকে দেখে এতক্ষণে সে মুখ খুলল, ঝরোঝরো করে কেঁদে উঠে বলল, আমারও একটা দায়িত্ব। জানি না আমি তোমার হাতে তুলে দিয়ে কতটা সঠিক সিদ্ধান্ত নিয়েছি, তবে বুক ভরা প্রত্যাশা আমার। আমার বোন কাঁদুক, হ্যাঁ ও কাঁদুক, অসুবিধা নেই। তবে ওর চোখের পানি যেন গাল অবধি পৌঁছানোর আগে মোছা হয় কেমন। ছোট থেকে জান প্রাণ এক করে বড় করেছি আমি। আশাহত হলে, আমার সিদ্ধান্ত ভুল প্রমাণিত হলে আমি লজ্জায় মরে যাব। একজন মা বাবাসম বোনের এই গভীর আর্তনাদের বিপরীতে হতচকিত হয়ে শুধুই চেয়ে থাকে ইরফান। প্রীতম এসে প্রেরণাকে আগলে নিয়ে ইরফানের দিকে তাকায়, ভাঙা গলায় বলে, তুই জানিসও না আমরা আমাদের কি তুলে দিয়েছি তোর হাতে? একদমই জানিস না। শোন ইরফান, আমার বোনটা যেন ভালো থাকে কেমন। ও ভালো মা বাবা পায়নি, আমি ভালো ভাইয়া চেয়েও হতে পারিনি। ও খুব চমৎকার একজন হাজবেন্ড ডিজার্ভ করে, এত না পাওয়ার মাঝে জরিমানা হিসেবে করে না বল? ক্রন্দনরত দুই ভাইবোনের চোখের আকুতি দেখে চোখ নামিয়ে নেয় ইরফান। অতঃপর খানিক বাদে নিজের ডান হাতটা তুলে প্রীতমের দিকে বাড়িয়ে অস্বাভাবিক শীতল স্বরে বলে, করে।
প্রীতম ইরফানের হাত দেখল, পর পর বুঝে নিয়েই ছোট বোনের হাতটা তুলে দিয়ে কাঁদতে কাঁদতে সরে এলো, এসে আপুকে ধরল। ইরফান আর দাঁড়ালো না, চুপচাপ প্রন্মিকে নিয়ে ধীর পায়ে এগিয়ে যায় গাড়ির দিকে। ওদের পিছু পিছু ইনশিরাহ, সেহা আর ইনু। প্রন্মি কান্না থামিয়ে চুপ হয়ে আছে যখন ওর হাত ধরেছে একটা শক্ত হাত, অত্যন্ত মোলায়েম ভাবে। বড় বড় দীর্ঘশ্বাস ব্যতীত আর কোনো শব্দ করছে না প্রন্মি। ইনু গাড়িতে ওঠার আগে পিছনে ফিরে দেখল প্রীতম আর আপু একে অপরকে ধরে কাঁদছে পাগলের মতো। ইহান ওকে তাড়া দিল, ওঠ যাবি না। ইনু আবারও এক পলক দেখল প্রেরণা প্রীতমকে, পর পর ইহানকে বলল, আমি ওদের কাছে থাকব। আমি কনে পক্ষ। বলেই ছুট লাগিয়ে গিয়ে ধরল বড় ননদকে, শান্ত করতে। ইহান তার বোনের বুঝো দেখে খুশি হয়ে মৃদু হেসে গাড়ি স্টার্ট করল। গাড়িতে বসিয়েই প্রন্মির মাথা থেকে দোপাট্টা খুলে ফেলল ইনশিরাহ। ইরফান বসেছে প্রন্মির ডান পাশে চুপচাপ, যে নরম কোমল হাতটা ধরেছিল সেটা তখনও ছাড়েনি। প্রন্মিও ছাড়িয়ে নেয়নি, চুপচাপ ক্লান্ত হয়ে ইসির কাঁধে মাথা রাখল। গাড়ি মির্জা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে, সামনের দুটো গাড়িতে মৃদু মিউজিক বাজছে। বৌবরের গাড়িতে কোনো শব্দ নেই। সকলেই চুপচাপ, আসলে তারা বুঝতে পারছে না প্রেরণা প্রীতমের এত আদরের ছোট বোনটাকে কিভাবে সান্ত্বনা দেবে। মাগরিবের আজান হল, ঋতু ওয়াক্তের নামাজ এবং সেই সাথে 2 রাকাত নফল নামাজ আদায় করে উঠে লম্বা মোনাজাত শেষ করে জায়নামাজ গোছাচ্ছিল যখন আলো এলো হাঁপাতে হাঁপাতে। ঋতু গাড়ি এসেছে সদর রোডের কাছেই, তবে আসতে দেরি হবে না। চল নিচে। ঋতু এক মনে বিড়বিড় করছে, হে আল্লাহ, ছেলেটাকে একটু সংসারী করো, ছেলেটাকে একটু ধীরস্থির করো, ধৈর্য দিও, বুঝো দিও, আর বউকে পেয়ে যেন আমাকে ভুলে না যায় সেটাও দেখো। আমি তো খারাপ শাশুড়ি হব না বলো। আমি যেন কষ্ট না পাই। চোখ বন্ধ করে জপ করছে ঋতু। আলো আর পরি শব্দ করে হেসে উঠল এবং হাসতেই থাকল পেট চেপে। ঋতু চোখ মেলে তাকাতেই আলো বলে, সব একবারেই চাইবি? তাইলে ওটা বাদ রাখবি কেন? নাতি না নাতনি লাগবে সেটাও চা আল্লাহর কাছে। ঋতু উঠল, গম্ভীর হয়ে বলল, ওরা এসেছে। হু চল। ওই মেয়ে এসেছে। প্রেরণা। বিরক্ত হল পরি, ওই মেয়ে করো কেন ভাবি? এখনো এত রাগ? ইদানিং খুব খিটখিটে হচ্ছ। শাশুড়ি টাইপ। প্রন্মির সাথে উল্টো পাল্টা করো না খবরদার। সদর দরজা খোলা, অথচ একজন মহিলাও নেই দরজায়। বিরক্ত হয়ে সামিন ওদের সদর দরজায় দাঁড় করিয়ে রেখে আলোকে ডাকতে ডাকতে দোতলায় উঠল। ইলহাম, ইহান, ইসমা মার শান্ত ও দোতলায় চলে গেল। এখন এসব বাচ্চাদের রীতি অনুষ্ঠানে তাদের থাকার প্রয়োজন নেই। প্রন্মি শান্ত, একেবারে একটা শান্ত নদীর মতো শান্ত। আপু শিখিয়ে দিয়েছে তাকে শান্ত থাকতে, এ বাড়ির লোকগুলোর আপ্যায়ন খুব আন্তরিকতার সাথে গ্রহণ করতে। কেঁদে কেটে কাউকে বিব্রত করতে চায় না সে। ইরফান আর চোখে অনিমেষে বধূর ফর্সা স্নিগ্ধ মুখটাই দেখছিল, হাত তখনও ছাড়েনি সে। সদর দরজার কাছে প্রতিবেশী থেকে লোকজন এসে দাঁড়িয়েছে, বাচ্চা বয়সী ছেলেমেয়েরা সব এ বাড়ির বউ দেখবে বলে, ইরফান ভাইয়ার বউ দেখবে বলে তারা খুবই উৎসাহিত। মুরব্বি মহিলা বা পুরুষ কেউ নেই। সেই সুযোগে ইসি একটু মজা করে মুরব্বি ভাব ধরে প্রন্মির মাথায় শাড়ির আঁচল তুলে দিয়ে ইরফানকে বলল, এবার ওকে কোলে নিয়ে ঘরে ঢুকতে হবে। সিরিয়াসলি? তোর বাপ চাচারাও এমন করত? হাসির রোল পড়ল সবার মাঝে, প্রন্মি গুটিয়ে গেল। লোকটা তো এমনিই বেপরোয়া, তার ওপর এরা লাইট দিচ্ছে। নিক্সন পেছনে থেকে চেঁচালো, ভাই নাটক কম কর। এই কথা তুই ইসিকে শিখিয়ে দিয়েছিস আমরা জানি। এখন কোলে নে, আমরা গৃহপ্রবেশের ছবি তুলব। তাড়াতাড়ি। আবারও হেসে উঠল সবাই, অথচ ধীরে ধীরে গুটিয়ে যাচ্ছে প্রন্মি। ইরফান এক পলক ওকে দেখল, পরপর কোলে তুলে নিতেই সবাই হাততালি শুরু করে দিল। নিক্সন তুলল কিছু চমৎকার ছবি স্বামী স্ত্রীর। ইরফান ভয় পাংশুটে হয়ে যাওয়া প্রন্মির মুখের দিকে দৃষ্টি স্থির রেখে সিঁড়ির দিকে পা বাড়াতেই কপাল চাপড়ে ইসি চেঁচিয়ে উঠল, আরে কোথায় যাচ্ছিস আহাম্মক? রুমে। দ্বিধান্বিত স্বর ইরফানের। ইসি আবারও কপাল চাপড়ে বলে, রুমে নয়, গেস্টরুমে। লোক আসছে বউ দেখতে।
আহাম্মক কোথাকার। ইরফান কপাল কুঁচকে ফেলল, গালি দিচ্ছিস কেন? আমি জানি এত কিছু। আশ্চর্য। তাই বলে সোজা রুমের দিকে হাঁটা ধরবি? তোর কমন সেন্স দেখে আমার সেন্স হারাতে ইচ্ছে করছে। মুইন থামালো দুই ভাইবোনের ঝগড়া, মেজাজ দেখিয়ে বলল, তোমরা ঝগড়া করো। ওদিকে নতুন মেয়েটার যে অস্বস্তি হচ্ছে বোঝো। আশ্চর্য ধরনের আক্কেল তোমাদের। ইরফান লজ্জিত হয়ে গেস্ট রুমে চলে গেল, বিছানায় আলতো করে বসিয়ে দিয়ে ঝুঁকে প্রণমীকে প্রশ্ন ছুড়ল, ইউ ওকে? গত দুদিন পরে এই প্রথম ইরফান তার সাথে কথা বলল, গায়ে হলুদে ভিডিও কলে দেখেছে শুধু প্রণমীকে। নিজের অস্বস্তি সরিয়ে ফেলে প্রণমী মৃদু মাথা ঝাঁকায় শুধু। সরে দাঁড়ায় ইরফান, গায়ের শেরওয়ানিটা বড্ড বিরক্ত করছে, এটাকে বদলাতে হবে। তাই গেস্টরুমের দরজায় পা রাখতেই দেখল আলো, ঋতু, পরি এসেছে। ছেলের মাথায় আদর করে হাত বুলায় তিনজা। ইরফান তৎক্ষণাৎ গম্ভীর হয়ে নিচুগলায় বলল, প্রতিবেশী থেকে যারা আসছে উল্টো পাল্টা মন্তব্য করলে আমার মার খেয়ে বেরুবে বলে দিলাম। আলো আশ্বস্ত করল ওকে, মাথা ঠান্ডা কর। কেউ উল্টোপাল্টা মন্তব্য করবে না। চাঁদ এনেছিস তুই? মানুষ উল্টো তোকে পচাবে। বলবে বামুনের ঘরে চাঁদ। ইরফান লজ্জিত হয়ে হেসে দোতলায় চলে গেল। ঋতু গিয়ে ছেলের বউকে জড়িয়ে ধরে আদর করল, আপ্যায়ন করল নিজের হাতে, শরবত খাইয়ে দিল। গাল আগলে ধরে বলল, আমি কে হই তোমার বলো? শাশুড়ি। অস্ফুটে জবাব প্রণমীর। ঋতু হাসে, বলে, না মা। মা ডাকবে। কেমন? প্রণমী ভদ্র মেয়ের মতো দুপাশে মাথা নাড়ায়। ওদিকে প্রেরণা আর প্রীতম দেখছে বোনকে ভিডিও কলে। ইসির হাতে ফোনটা। রাতের খাওয়া শেষে ইনশিরাহ যখন প্রণমীর শাড়িটা খুলে একটা সালোয়ার স্যুট পরিয়ে দিতে চাইল, পরি বাধা দিয়ে বলল, আজ একটা শাড়িই পরা। এত সুন্দর লাগছে ওকে। ইরফান একটু নিরিবিলি দেখবে। একটু সাজিয়ে দিস। অবশ্য এই মেয়ে সেজে কি করবে? সাজলে বাড়াবাড়ি লাগবে। থাক, সাজানোর প্রয়োজন নেই। সেহা বেছে বেছে একটা লাল মসলিন শাড়ি এনে ইনশিরার হাতে দিল, গায়ের ভারী শাড়িটা পাল্টে ওটাই পরিয়ে দিয়ে ওরা দোতলার লিভিং রুমে বসল। যতই সময় যাচ্ছিল প্রণমী স্বাভাবিক থাকতে চেয়েও আরও অস্বাভাবিক হয়ে উঠল, মুখ ক্রমশ অন্ধকার হচ্ছে। সেহা ঝুঁকল ওর দিকে, কানের কাছে মুখ নিয়ে বলল, ভয় হচ্ছে। প্রণমী চুপ। সেহা মলিন হেসে বলল, আমাদের রাগী মির্জা খুব ভালো স্বামী হবে। এটা মাথায় ঢুকিয়ে নাও। লিখে নাও। অযথা ভয় পেও না। প্রণমী অযথা ভয় পাচ্ছে না। লোকটার ভণ্ডামি তাকে চমকে দিচ্ছে। কবুল বলার পর থেকে ভয় পাবে না। একে প্রণমীকে স্বস্তি দেওয়ার মতো কিছু করেছে এখনো এই লোক। সেহা ওর সামনে বসে ওর গা থেকে ভারী গয়নাগুলো খুলে নিয়ে ওর চুলে লম্বা বেনি করে দেয়, বারবার চেয়ে চেয়ে প্রণমীকেই দেখে। হঠাৎ খুব সতর্ক হয়ে চোখই সরিয়ে নেয়। রাগী মির্জার সুখে নজর লাগাতে ইচ্ছুক নয় সে। বাড়ি ভর্তি মেহমান গিজগিজ করছে। ইরফান বন্ধুদের সাথে হাতে হাতে যখন সবার শোয়ার ঘরের ব্যবস্থা করছিল তখন ওর ডাক পড়ল দুধ মধু রিচুয়ালের জন্য। একটা ধবধবে সাদা পাঞ্জাবি গায়ে চাপিয়েছে সেহার জোড়াজুড়িতে। পরিশ্রম করে ঘাম ছুটেছে, মুখ হাতে পানি দিয়েই বসল গিয়ে প্রণমীর পাশে। প্রণমী গুটিয়ে গেল। ভিডিও কলে থাকা প্রেরণা, প্রীতম আর ইনুকে উদ্দেশ্য করে এবার মুইন বলে উঠল, দেখা হয়েছে। এবার ভাই রাখি। বাকিটা আমাদের পারিবারিক ব্যাপার। আপনাদের দেখার দরকার নেই। দোতলার লিভিং রুমে জমায়েত হয়েছে সবাই। রাত 11টা পেরিয়েছে। বড়রা যে যার ঘরের দৌড় এঁটেছে। ক্লান্ত প্রণমীকে জোর করে বসিয়ে রেখে ছোট সদস্যরা। সেহা এলো একটা চাদর নিয়ে। ইরফান আর প্রণমীর ওপর চাদরটা রাখতেই প্রণমী বলল, এটা কেন দিচ্ছেন? তুমি জানো না? এটা একটা মজার রীতি, মজা করে করা হয় বিয়েতে। তোমরা একে অপরের মুখ না দেখে দুধ মিষ্টি খাবে চাদরে মুখ ঢেকে। প্রণমী ধীরে জবাব দিল, জানি। আমি বলতে চাইছি, এটা দিয়ে আমাকে ঢাকবেন না, আমি তো দেখতেই পাই না। ওনাকে ঢাকুন। কথাটা বলেছে প্রণমী স্বাভাবিক গলায়।
ওর কণ্ঠে একটা প্রহসনের সুর ছিল। ইরফান ঘাড় ঘুরিয়ে বিমূঢ় হয়ে চেয়ে রইল ওর দিকে কিছু পল। তারপর নিজের মাথা থেকে চাদরটা সরিয়ে দিয়ে গম্ভীর হয়ে সেহাকে বলল, এসব দিয়ে ঢাকতে হবে না, এমনি খাওয়া আমাদের। সেহা দুধ, মিষ্টি, মধু খাইয়ে যখন দিচ্ছিল, ইনশিরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে হঠাৎ বলে উঠল, এই ইরু, আমার মাথা ছিঁড়ে যাচ্ছে একটা কথা ভেবে। কি? প্রন্মি এত ফর্সা, তুই তো একটা কালো মানিক। আমার নান্না মুন্না ভাইপো ভাইঝির এক্সাক্ট গায়ের রংটা কেমন হবে? নিমিষেই হো হো করে হেসে উঠল সবাই। প্রন্মি গেল সিটিয়ে লজ্জায়। মুখটা হলো আরো থমথমে। ইরফান বুঝল, পর ইশিকে জবাব দিল, এক কাজ কর, ওকে যেতে দে। এরপর আমি তোকে ক্যালকুলেশন করে বের করে বলছি। ওকে যেতে দে। প্রন্মিকে ওরা যেতে দিতে চায়নি এত সহজে। ইরফান চোখ রাঙালেও কাজ হয়নি। 12টা অবধি গানের আসর বসিয়েছে সবাই। ইহান এসে সব কটাকে ধমকেছে বলে ছাড়া পেয়েছে প্রন্মি। ওকে নিয়ে ইনশিরাহ বসিয়ে দিয়েছে বিছানায়। ফুলে ফুলে সজ্জিত যেই বিছানা। তবে ওরা কেউ দমে যায়নি। ইরফান ঘরে ঢোকার আগেই বাধা পেল। ইনশিরাহ বলল, 50,000 দে। একটুও বিলম্ব করেনি ইরফান। বড় বাবার কাছ থেকে সে আগেই লাখখানেক টাকা চেয়ে এনেছে, সে তৈরি এদের মোকাবেলা করতে। দরদাম করে সময় নষ্ট করার মতো ধৈর্য তার নেই। বিয়ের গেট ধরেছিল দুপুরে, তখনও 50 চেয়েছে। সাথে সাথেই ইরফান দিয়ে দিয়েছে। এবারও তাই। ওর বন্ধুরা সিটি বাজিয়ে বলে উঠল, ভাই, তুই তো ভেরি ডেঞ্জারাস। প্রন্মি শুনছিল সবটা। ক্রমশ ওর মুখটা হচ্ছে মলিন। বাড়িতে ঢোকার পর থেকে ক্রমবর্ধমান উৎকণ্ঠা তাকে পিষে দিচ্ছে। লোকটার এত তাড়া কেন? সবকিছু এত তাড়াহুড়ো করে করছে কেন? গলার কাছে কেমন চিনচিনে অনুভূতি হচ্ছে তার। অথচ লোকটার সম্পর্কে ধারণা তার কত বদলেছিল। গত দুদিন ধরে লোকটা তাকে হতাশ করছে কেন? প্রন্মির মনের ভুল। এমন হলে প্রন্মি খুব দুঃখ পাবে। হয়তো সেই দুঃখ কাউকে বলতে পারবে না প্রন্মি। এক অদ্ভুত আবেগে জর্জরিত হয়ে লোকটাকে স্বীকার করেছে সে। আল্লাহ যেন তাকে হতাশ না করে। লোকটা যদি আত্মকেন্দ্রিক হয়, তবে আজ এই রাতেই প্রন্মি পাথর হবে। আবেগ পুষবে না, প্রেম আনবে না, শুধু সংসারই করবে সে। যে সংসার সে আবেগের বশে চেয়ে ফেলেছে। গুটিয়ে গিয়ে শাড়ি খামচে ধরে বসে আছে প্রন্মি। দরজা লাগানোর শব্দ পেল হঠাৎ। দরজা লাগিয়েই ইরফান দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল, অনিমেষের চেয়ে রইল বধূর দিকে। লাল শাড়ি, লম্বা চুলে বেনি, মাঝখানে সিথি কাটা, ঘোমটা নেই মাথায়। এই অপার্থিব সৌন্দর্যের দেবী অবশেষে তার ঘরে। কি আশ্চর্য! কি আশ্চর্য! সারাদিনের ঝক্কিতে ইরফান এমন করে আশ্চর্য হতে পারেনি। ধীরে ধীরে দৃষ্টি নামিয়ে দেখল প্রন্মির হাত নার্ভাসনেসে খামচে ধরেছে চাদর। ইরফান ওসব দেখে অস্পষ্ট হেসে এগিয়ে গেল। টি শার্ট আর ট্রাউজার বের করে পাঞ্জাবিটা পাল্টে গিয়ে বসল প্রন্মির সামনে। প্রন্মি ভেতরে ভেতরে হাঁসফাঁস করছে। ইরফান বলল, মোহরানার টাকা তোমার অ্যাকাউন্টে পাঠিয়েছি। যদিও ওটা আমার ইনকাম করা নয়। অল্প কিছুদিন হয় চাকরি করছি, ওভাবে জমাতে পারিনি। প্রন্মি কিছুই বলছে না। ইরফান সাইড টেবিল থেকে একটা চকলেট বক্স তুলে নিয়ে প্রন্মির হাতে তুলে দিয়ে বলল, ইসি বলছিল প্রথম রাতে কিছু দিতে হয়, আপাতত পকেট সত্যিই ফাঁকা। স্যালারি পাবো 20 দিন পরে। আমি অন্তত এই জিনিসের টাকা ধার করতে চাইনি পাপার থেকে। ওয়ালেটে যা ছিল তা দিয়ে এগুলো কিনলাম। উৎকণ্ঠা চেপে রেখে প্রন্মি আন্তরিক হাতে বক্সটা নিল। যখন ইরফান টেবিল থেকে একটা ওষুধ আর পানি এনে ওর হাতে দিয়েই বলল, ওষুধটা খাও। নিমিষেই কেঁপে উঠল প্রন্মি, হাত থেকে ফেলল চকলেটের বক্স। চোখের পাতা কাঁপতে লাগল। লম্বা লম্বা শ্বাস ফেলে বলল, কিসের ওষুধ? ইরফান সরল মনের মানুষ এখন বধূর উৎকণ্ঠার কারণ ধরতে না পেরে অবাক হয়ে বলল, তখন না ওদের বলছিলে মাথা ব্যথা করছে? হাদি দুটো ওষুধ দিতে ভুলে গিয়েছে। নাও খাও, কাঁপছো কেন? কি হয়েছে? শরীর খারাপ?
স্থির হল প্রন্মি, সেকেন্ডে নিজেকে সামলে নিয়ে ওষুধটা নিয়ে খেল, হাত তখনও কাঁপছে ওর। ওকে পানি খাইয়ে ইরফান গ্লাসটা রেখে দেখতে থাকল প্রন্মিকে। প্রন্মি বুঝতে পারছে, সে ধীরে ধীরে নিজে থেকেই বলল, বিছানার কোন পাশে শোব? কেন? ঘুমাবো। ঘুমাবে না, দৃঢ়ভাবে বলল ইরফান। চমকায় প্রন্মি। বলে, মানে ঘুমাবে কেন? আমাদের বাসর রাত আজ। প্রন্মি আইড়াই করছে, কান্না চেপে বসলেও কিছু বলল না। আর এই লোক যদি তাড়াহুড়ো দেখিয়ে তার আবেগ পিষে দেয়, দিক। এই লোকের তো কোনো অপরাধ হবে না, পৃথিবীর কোনো আইনেই হবে না প্রন্মিকে তাকে দোষারোপ করার। যেখানে সুযোগ সেই দিয়েছে। এসব কথা বলে মনকে শান্ত করলেও প্রন্মির কান্না পেল যখন ইরফান ওর কাঁধ চেপে ধরল দুহাতে। কেঁদেই ফেলত প্রন্মি, তবে কাঁদল না যখন দেখল তাকে বিছানায় ঠেলে শোয়ানো হয়নি, বরং আলতো হাতে কাঁধে হাত রেখে বিছানা থেকে নামানো হচ্ছে। নরম স্বর ইরফানের, বলল, নামো। অবাক প্রন্মি, বলল, কোথায়? ওর কানের কাছে মুখ নিয়ে ইরফান বলল, বাসর করতে। বিস্ময়ে হতবাক প্রন্মি টের পেল ইরফান ওর কাঁধ থেকে হাত নামিয়ে পেছনে থেকে আলতো করে ওর দুটো হাত ধরে ধীরে ধীরে ঠেলে নিয়ে যাচ্ছে কোথাও। ঘরের দরজার কাছে এসে থামল ইরফান, দরজা খুলে উকি দিয়ে আশেপাশে তাকিয়ে দেখল সবাই ঘুমিয়েছে কিনা, দেখতে পেল সব রুমের দরজা বন্ধ। হাঁফ ছাড়ল ইরফান। প্রন্মির কাছে গিয়ে আবারও ওর পেছনে দাঁড়িয়ে পেছনে থেকে দুটো হাত আলতো করে ধরল, বলতে লাগল, আমার ঘরটা সবচেয়ে পূর্ব পাশের ঘর। দরজা দক্ষিণমুখী। বলো কি মুখী? দক্ষিণমুখী। অবাক হয়ে অস্ফুটে বলল প্রন্মি। ইরফান ওকে নিয়ে ঘর থেকে বেরুল। গুড। চল এবার ডানে ঘুরে 20 কদম এগোই। এটা ইনুর ঘরের দরজা। কার ঘর? ইনুর। গুড। আচ্ছা তবে এবার বলি, পূর্ব পাশে মোট 4টা ঘর, আমার ঘরের পর ইনুর ঘর, তারপর বড় বাবার, তারপর মাম্মা পাপার। তাহলে প্রতিটা রুমের দরজা থেকে আরেক রুমের দরজায় যেতে যদি 20 কদম লাগে, তাহলে তোমার শ্বশুর শাশুড়ির ঘরে যেতে কয় কদম লাগবে? 60 কদম। প্রন্মি সাথে সাথে জবাব দিল। ইরফান হাসল। গুড। তোমার ব্রেইন খুব শার্প শুনেছি। আচ্ছা এবার চলো মাম্মা পাপার ঘর অবধি গিয়ে বাম পাশে ঘুরি। ওরা 60 কদম পরে ডান পাশে ঘুরল। ইরফান বলল, এখান থেকে সোজাসুজি নিচতলার সিঁড়ি। 20 কদম যেতে হবে। বাম পাশে আরও 4টে ঘর, ইসির, বড় দাদানের, দৃপ্তর আর ছোট বাবার, ক্লিয়ার। প্রন্মি দুপাশে মাথা নাড়ায়। ইরফান বলে, তবে এবার বলো তুমি জরুরি প্রয়োজনে নিচে যেতে হলে সিঁড়ির কাছে কিভাবে যাবে? আপনার ঘর থেকে বেরিয়ে ডান পাশে ঘুরব, 60 কদমে আপনার মা বাবার ঘরের সামনে গিয়ে বাম পাশে ঘুরে 20 কদমে সিঁড়ি। থেমে থেমে জবাব দিল প্রন্মি। এক্সিলেন্ট। ইউ আর গ্রেট। পেছনে ঘুরলেই ছাদের আর সুইমিং পুলের রাস্তা বুঝলে। তবে ওই পথ কাল চেনাব, চলো নিজ ঘুরিয়ে আনছি। প্রন্মি টের পেল তার সমস্ত শরীর এক অদ্ভুত উত্তেজনায় কাঁপছে, তবে সেখানে ভয় নেই। এই লোকটার প্রতি আর একটুও খারাপ লাগা নেই তার। ইরফান ওকে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলল, এটা দোতলার লিভিং রুম, 20 বাই 20 ফিট। বাড়িটা বেশ বড়, তোমার পথ মুখস্থ করতে সময় লাগবে। ইনুর ঘরের সামনে এসে চুপচাপ দাঁড়িয়েছে ততক্ষণে সেহা। সে ছিল দোতলার পূর্বের বারান্দায়। এসে দীর্ঘ সময় ধরে ইরফান আর প্রন্মিকে দেখে মলিন হেসে চুপচাপ গিয়ে ইনুর ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। ইরফান প্রন্মিকে নিয়ে সিঁড়ি বেয়ে নামছে, বলছে, এই সিঁড়িতে মোট 22টা ধাপ। 11টা ধাপের পরে একটা থান আছে। সিঁড়িটা বাঁকানো। থানে পৌঁছে বায়ে ঘুরতে হবে। কোথায় ঘুরতে হবে? বায়। গুড। ওরা সিঁড়ি বেয়ে নামল। প্রন্মি শাড়ির আঁচল এক হাতে সামলে আছে, ওর আরেক হাত ইরফানের হাতে। ইরফান ওকে হিসেব করিয়ে বুঝিয়ে দিচ্ছে কোথায় বসার ঘরের সোফা সেট, কোথায় গেস্ট রুম, কোথায় কিচেন, কোথায় নিচতলার বারান্দা, কোথায় ডাইনিং রুম। আর প্রন্মিকে সাথে সাথে সেসব মুখস্থ করে বলতে হচ্ছে ইরফানকে। ইরফান বলতে থাকে, আমি ছাড়াও এই বাড়িটা সম্পর্কে তোমার অনেক কিছু জানতে হবে।
আমাকে না হয় ধীরে ধীরে জানলে, এই বাড়িটাকে আজ রাতেই জেনে নাও। প্রণমী চুপ হয়েছিল একেবারে, কিছু সময় পর বলে ওঠে, আপনি মানুষকে খুব চমকে দিতে পছন্দ করেন তাই না? হাসে ইরফান, ধীরে ধীরে বলে, না। আমি আমার যা মনে আসে করি, অবুঝ মানুষগুলো চমকায়। এটা তো আমার দোষ না। প্রণমী মাথা নিচু করে নেয় আবারও। ইরফান এসে আবার ওর হাতটা শক্ত করে ধরল। কোথায় যাচ্ছেন? এটা তো করিডোর, করিডোর হয়ে 10 কদম পরে সদর দরজা। এসো দেখাই। সদর দরজা কেন? সিঁড়ি থেকে নেমে ডানে ঘুরে বসার ঘর, 22 বাই 22 ফিট, 15 কদম সোজা হেঁটে করিডোর, তারপর 10 কদমে সদর দরজা। আমার সাথে যখনই ঝগড়া ঝাঁটি করবে, তোমার আপুর ভাষ্যমতে তোমার নাকি চাপা রাগ। তো ওই রকম রাগ দেখিয়ে আপুর কাছে যদি চলে যেতে চাও, তাই সদর দরজা চিনিয়ে দিচ্ছি। মজা পেয়ে শব্দ না করে প্রণমী হাসে, ফিরতি প্রশ্ন করে, তো তাহলে সদর দরজার বাইরেটা চিনিয়ে দেবেন না? যাব কিভাবে তবে? বাইরেটা চিনতে হবে না। নীরে ঠান্ডা স্বরে বলে ইরফান। কেন? ওকে এনে সদর দরজার সামনে দাঁড় করিয়েও ঘুরিয়ে নিল ইরফান, ওর সামনে দাঁড়িয়ে ওর দিকে ঝুঁকল, আদুরে হাতে ওর একটা গালে হাত রেখে বড্ড আবেগী হয়ে একটা চুমু খেল প্রণমীর গালের লাল তিলে, তারপর ওর হাতটা ধরে আলতো টান দিয়ে নম্র স্বরে আকুলতা ঢেলে বলল, কারণ আমি তোমাকে সদর দরজার বাইরে পা রাখতেই দেব না, এভাবে এখান থেকেই রাগ ভাঙিয়ে, ক্ষমা চেয়ে টেনে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যাব ঘরে। মৃদু চমকালো প্রণমী ওই কথাটায়। আবেগের বশে লোকটাকে স্বীকার করা অষ্টাদশীর কোমল হৃদয়, হঠাৎ বুঝে গেল সে এবার শব্দ করেই তার স্বামীর প্রেমে পড়ে গেল। তাই চমকালো প্রণমী। চোখের পাতা কাঁপতে লাগলো ওই হাতটা, যে হাতটা কেউ শক্ত করে ধরে রেখেছে। ইরফান ঝুঁকল কিছুটা। লজ্জায় রক্তাভ মুখটা দেখে লজ্জার কারণ খুঁজে পাচ্ছে না সে, ভরাট গলায় শুধাল, কি? কিছু না। অস্ফুটে বলে প্রণমী মাথা নাড়ায় দুপাশে। সে হাঁসফাঁস করছে তার বোকাসরল অনুভূতি নিয়ে, এই বাদর টাইপ লোকটাকে জানতে দেবে না সে, কে জানে হয়তো আবার বাদরামি শুরু করবে শুনলে, চুমে চুমে লয় করে ফেলবে প্রণমীর গাল। গলা খাকারি দিয়ে প্রণমী নত কণ্ঠে বলে, আর কি কি চিনিয়ে দেবেন? চলুন। হাঁটতে কষ্ট হচ্ছে। উহুম। ইরফান আবারও প্রণমীর হাতটা ধরল, ধীরে ধীরে এগিয়ে গেল সিঁড়ির দিকে, এখন আমি আমাদের রুমটাকে চিনিয়ে দেব, যেখানে তোমার দিনের, তোমার জীবনের অধিকাংশ সময় কাটবে। ভালোলাগায় ঘিরে তো ছিলই, কথাটা শুনে প্রণমী আরও খানিকটা আরক্ত হয়, তার ভবিষ্যৎ দিনগুলোর কথা ভেবে। সত্যি বলতে এত কিছু কল্পনা করার ফুরসত সে পায়নি। তার আবেগ তো তাকে শুধু বলেছে, লোকটা থাকুক লোকটা থাকুক। লোকটা থেকে যাক। এই লোকটার সাথে বদ্ধঘরে তার জীবন কাটবে ভেবেছে, তবে কিভাবে কাটবে সেই দৃশ্যগুলো চোখের সামনে ভাসিয়ে তুলে প্রণমীর ছোটখাটো শরীরটা তিরতির করে কাঁপছে। চোখের পাতা কাঁপে প্রণমীর বিস্ময়, সে এত বড় সিদ্ধান্ত নিয়েছে। আসলেই কেঁদে বুক ভাসিয়েছে এমন কিছুর জন্য। ঘরে ঢুকে ওয়াশরুম, বারান্দা, জানালা, সেলফ সবকিছু হাতে ধরে ধরে চিনিয়ে দিচ্ছে ইরফান। খুব নিকটে প্রণমীর সে লোকটার গা থেকে একটা অদ্ভুত সুন্দর ঘ্রাণ আসছে, এটা ওই পারফিউম নয় যেটা প্রণমী জানত, এটা অন্য একটা। এই ঘ্রাণেও প্রণমী তিরতির করে কাঁপছে। বেলকনির প্ল্যান্টস গুলোকে ছুঁয়ে দিয়ে ইরফান ওকে ঘোরালো, প্রণমী বলল, কোথায় যাচ্ছি? ঘুম। বাসর শেষ। বলেই প্রণমী চমকে উঠল। এসব কি বলেছে সে? ইরফান ওর মুখটাকে ভালো করে লক্ষ্য করে প্রসঙ্গ এড়িয়ে গেল যেন বধূ লজ্জা না পায়, বলল, চলো ঘুমাবে। বিছানায় বসে প্রণমী আবারও সংকোচে গুটিয়ে গেল। তার কি বলা উচিত? ইরফান ওর মুখোমুখি বসল। এবার ধরল ওর দুটো হাত। প্রণমী সতর্ক হল, ইরফান এতক্ষণের স্বাভাবিকতা সরিয়ে এবার গম্ভীর তবে আকুল হয়ে বলতে শুরু করল, বাড়ির হিসেবটা বুঝেছ না? জি। এবার তবে আরেকটা হিসাব বুঝতে হবে। কিসের? লম্বা শ্বাস ফেলে ইরফান, যা হয়েছে, যা ঘটেছে, যা অতীত, এসব পার্ট অব আওয়ার লাইফ প্রণমী, বাট নট দ্য রেজাল্ট অব লাইফ। সরি ফর এভরিথিং উইয়ার্ড আই ডিড টু ইউ, প্লিজ অ্যাকসেপ্ট মাই সরি।
এবং সেই সাথে পারমিশন দাও। আমাদের জীবনের হিসেব ভবিষ্যতে মিলবে, তাই না? তাহলে চলো একসাথে হিসেব কষতে শুরু করি। এটা অনেক সহজ হতে পারে, তাই না? দুজন মিলে। সেই এস। ভীষণ আকুতি ইরফানের কণ্ঠে। প্রন্মি স্থির হয়ে বসে থেকে মাথা ঝাঁকায়। স্বস্তির শ্বাস ফেলে প্রন্মির হাত ধরে ওর মুখের দিকে তাকিয়ে থাকে ইরফান নিমেষহীন। প্রন্মি কেমন গম্ভীর, ওর ইতস্তত ভাব দেখে বলল, কিছু বলতে চাও প্রণো? জি। ইরফানের মুখটা ফ্যাকাশে হলো হঠাৎ, তারপর নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক গলায় বলল, ডু ইউ নিড সেপারেট স্লিপিং প্লেস? দুপাশে নিশ্চুপ মাথা নেড়ে প্রণো জবাব দিল, জি না। প্রন্মি দেখল না ইরফান বুকে হাত চেপে ধপ করে বিছানায় শুয়ে পড়ল, একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তড়িৎ। বিছানা কাঁপতেই কাঁপল প্রণমি, উৎকণ্ঠা নিয়ে বলে, কি হয়েছে? চাপা আনন্দ আটকে রেখে গম্ভীর কণ্ঠে জবাব এলো, শুয়ে পড়লাম। খুব ক্লান্ত তো, তুমি যেখানে বসে আছে ওখানেই শো। ও পাশটা তোমার। প্রণো আরও কয়েক সেকেন্ড ইতস্তত করে বলল, কথা ছিল। ধরফরিয়ে উঠে বসল ইরফান, অনিমেষে জলজলে দৃষ্টিতে চেয়ে রইল প্রন্মির মুখে। চিন্তা এলো, দুটো মিষ্টি কথা কি বলবে মেয়েটা। খুশি খুশি গলায় ইরফান বলল, শিওর। মশা খুব, মশারি লাগাবেন না। আবারও মুখটা ফ্যাকাশে হলো ইরফানের, হতাশ হয়ে আবারও চুপচাপ শুয়ে পড়ল ধপ করে। প্রন্মি বলল, কি হলো? মেশিন অন করেছি মাত্র, মশারির প্রয়োজন নেই। শুয়ে পড়ো, 2 মিনিটে চলে যাবে সব। প্রন্মি আর্স্ট হয়েই গুটিয়ে শুয়ে পড়ল একপাশে, কেমন অদ্ভুত লাগছে তার। এ কেমন জীবন মেয়েদের! 3 কবুল বলল অমনি একটা পুরুষের সাথে পাশাপাশি শুয়ে গেল। সংকোচ হলেও খারাপ লাগছে না তার। কি আজব মেয়েদের জীবন! কি অদ্ভুত ওই 3 কবুলের শক্তি! রাতারাতি সত্তা বদলে দেয়। আপুর কাছে আপুর বিয়ের গল্প শুনত প্রন্মি, ভাবত ঈশস কিভাবে আপু দুলাভাইয়ের সাথে প্রথম রাতেই বেড শেয়ার করেছিল। আজ সে যখন ওই আপুই হল, উত্তরটা পেল সে, ওই যে 3 কবুল। আবেগে হোক, মায়ে হোক, যেটা সে এইবার মন থেকে বলেছে। ইরফানও শুলো, সে যে নির্নিমেষ তাকিয়ে তার বউকে দেখছে, এটা তার বউ যাতে বুঝতে না পারে, যাতে তার বউ বুঝতে পেরে অস্বস্তিতে মোড়াতে না পারে, তাই পরপর কয়েকটা মিছিমিছি হাই তুলে নেয়, শুনিয়ে দেয় সে ঘুমিয়ে পড়েছে। নিস্তব্ধ, নিঝুম বর্ষা, টিপটিপ বৃষ্টিমুখর ঠান্ডা রাতে প্রন্মি ঘুমিয়ে পড়ল কিছুক্ষণ বাদেই। ঘুমালো না ইরফান, নির্নিমেষ শুধু দেখেই গেল বউকে। এই পরিতার! কি আশ্চর্য! কি আশ্চর্য! এদিকে ঘুমালো না প্রেরণা, প্রীতম, মিস জেনি আর ইনু। ইনু জেগে থেকে সবাইকে একটু পর পর চা বানিয়ে খাইয়েছে। বোন্ট বিদায়ের শোকে কাঁদতে কাঁদতে মাথা ধরিয়ে সোফায় গায়ে লেয়ে পড়ে আছে ওরা। প্রন্মির আরেকটা সমস্যা আছে, যেটা সম্পর্কে প্রেরণা অবগত করেনি ইরফানকে, ঘুমের মধ্যে হাত পা ছোড়ার অভ্যাস। ঠান্ডা আবহাওয়ায় নিজের চাদর ছেড়ে ঘুমকাতুরে মেয়েটা গুটিয়ে গিয়েছিল ইরফানের কাছে, নিজের চাদর পায়ে ঠেলে টেনে টেনে ঢুকে গিয়েছিল ইরফানের চাদরের নিচে, একেবারে ওর গা ঘেঁষে। শেষ রাতের ঘটনা এটা, ইরফান ঘুমিয়ে গিয়েছিল বিধায় টের পায়নি ওর বহুল কাঙ্ক্ষিত নারী ওর শরীরের উষ্ণতায় ঠাঁই নিয়েছে বাচ্চাদের মতো। গার্ডেনে চেঁচামেচির শব্দে সকাল 7টা নাগাদ ইরফানের ঘুম ভাঙল। ঝুম বৃষ্টিময় সকালের ম্যাদাটে আলো জানালা দিয়ে ঘরে ঢুকেছে, চোখ পিট পিট করে সেই আলোয় তাকালো সে। কাত হয়েছিল বিধায় অনুভব করল নিজের তৃষ্ণার্ত বুকটার সাথে মিশে আছে কেউ পরমাবেশে। অতি নরম, মোলায়েম কেউ। নিমিষেই ধক করে উঠল কঠিন বক্ষপট, জমে গেল ইরফান মির্জা। মেয়েটা চাদর মুড়ি দিয়েছে বিধায় মুখটা দেখল না, বুঝল ঘুমে বেহুশ। চোখ ডলেই অস্পষ্ট হেসে ফেলল ইরফান। এটা কেমন ঘুমের ছিরি! সবসময় চঞ্চল ছেলেটা স্তম্ভিত হল এই ছোঁয়াতে। এ এক অন্যরকম অনুভূতি, তার জীবনে প্রথম এটি। এভাবে নিভৃতে কোনো বেগানা নারী শরীর তার মাঝে ঠাঁই নেয়নি, এই 26 বছরে একটি বারের জন্যও না। তার গোটা সত্তা শিহরিত করে তোলেনি। চমকে উঠে ঢোক গিলল ইরফান মির্জা। নড়াচড়া করতে ভুলে গিয়েছে সে। চুপচাপ শুয়ে অনুভব করতে থাকল আদুরে মেয়েটাকে। সজ্ঞানে এই বুকে ঝাঁপাবে কবে মেয়েটা।
কবে পৌরুষে আতঙ্কিত মেয়েটা সদিচ্ছায় চাইবে ওর আশ্লেষ। দুগালে পাগলের মতো চুমু খেয়ে সম্মান দেয়া খুব সহজ ছিল, এই পথ কি তেমন সহজ হবে? হবে না বোধ হয়। ইরফান আধিপত্য চায় না, চায় না মানে চায় না। সে প্রেম চায়, সে দেবে, সমান সে পাবে। এই অপেক্ষা কবে ফুরাবে? ভাবতে ভাবতে অবাক করা আবেগে স্থির হয় ইরফান, ঠিক তখনই নড়াচড়া করে ওঠে প্রন্মী, চাদরের নিচ থেকে একটা হাত বের করেই ঝাপটে ধরল ইরফানকে। তড়িৎ চোখ বড় বড় করে নিল ইরফান। ঘুমকাতুরে কণ্ঠে প্রন্মী বলে উঠল, চেঁচামেচি কে করছে মিস জেনি? ধরাক ধরাক করছে হৃৎস্পন্দন। ইরফান বড় বড় শ্বাস ফেলে। প্রন্মী আরেকটু এগিয়ে এসে বলে, আরেকটা চাদর দিন মিস জেনি। ঠান্ডা খুব। আপনার গা এত শক্ত কেন? বলেই হাত দিয়ে হাতাতে হাতাতে হাতটা ইরফানের চোয়াল অবধি নিতেই ইরফান চোখ মুখ খিচিয়ে নিয়ে পরপর নিজেকে সামলে নেয়, ভরাট কণ্ঠে বলে ওঠে, মিস জেনির খোঁচা খোঁচা দাড়ি কেন ভাবছ? লাফিয়ে উঠল প্রণব, তড়িৎ ছিটকে গেল অদূরেই। চাদরে পেঁচিয়ে নিজেকে অক্ষিপল্লব প্রশস্ত করে নিঃশ্বাস ফেলে জোরসে। ইরফান ওকে কিছুপল দেখে উঠে বসে পরিবেশ স্বাভাবিক করতে বলে, গুড মর্নিং। সকাল 7টা বাজে, চাদর এনে দেব আরেকটা? লাজে সংকোচে গুটিয়ে যাওয়া প্রন্মী দুপাশে মাথা নাড়ে শুধু। ইরফান মেয়েটাকে ঠিক হবার সময় দিতে ওয়াশরুমে ঢুকল হন্তদন্ত হয়ে। ঠায় বসে রইল প্রন্মী, ঘ্রাণশক্তি তীব্রতাই টের পেল ওই লোকটার ঘ্রাণ মাখিয়ে নিয়েছে তার শরীর, কতটা বাড়াবাড়ি করেছে প্রন্মী। আকস্মাৎ পেটটা কেমন কাপল কাপল প্রন্মীও তরুণীসুলভ লাজে। শ্বশুর বাড়িতে প্রন্মীর প্রথম সকাল। আজ বাড়িতে এত এত মেহমান যে বিশালাকা ডাইনিং থেকে টেবিল সরিয়ে মেঝেতে চাদর বিছানো হয়েছে ব্রেকফাস্টের জন্য। সবাই একসাথে বসেছে মেঝেতে, প্রায় জন 40 লোক। প্রন্মীকে আবারও একটা হালকা সুতি শাড়ি আর সোনার গহনা পরে নামতে হলো তার শাশুড়ির কথায়। ঋতু বলেছে, কটা দিন শাড়ি পরো, লোকজন আসবে, কোনটা নতুন বউ বোঝাই যায় না সালোয়ার স্যুট পরলে। প্রন্মী সাথে সাথে রাজি হয়েছে, পরিবেশ শীতল বিধায় শাড়িতে অসুবিধা হচ্ছে না তার। খেতে বসেছে প্রন্মী আর ইনশিরাহ পাশাপাশি। একজন নতুন বউ আর একজন নতুন মা হবে। ওদের আলাদা খাতির করছে ঋতু। ল্যাটকা খিচুড়ি আর গরুর মাংসের আচার চামচে নিয়ে প্রন্মীর মুখে তুলে দিতে দিতে বলে, ভেবো না বউ হিসেবে খাতির করছি। বৌমা খাতির করার টাইম নেই। প্রন্মীর মুখ বেজার হতে চাইল অমন রাগী রাগী কথায়, তখনই ঋতু হেসে ফেলে বলে, বাড়ি থেকে যে দুটো মেয়ে চলে গিয়েছে তাদের খালি জায়গা ভরতে এসেছো তাই খাতির করছি। চোখে পানি আসে তৎক্ষণাৎ প্রন্মীর। এমন আদরও তার কাছে নতুন, এভাবে কেউ রাগী রাগী মা হয়ে তাকে আদর করেনি তো তাই। ইরফান বসেছিল মুখোমুখি প্রন্মীর, বারবার চোখ তুলে দেখছে মা বউকে আর স্মিত হাসছে একা একা। আলো এলো বেগুন ভাজা নিয়ে প্রন্মীর প্লেটে তুলে দিতে দিতে বলল, অবশ্য এই খাতির মাগনাও না প্রন্মী, বিনিময়ে কিছু দিতে হবে যে। কি আন্টি? একটা বাদর ছেলের বাদরামি কমিয়ে তাকে একটু স্থির করে বাঁধতে হবে সংসারে। মস্তক নত করে হাসি চাপিয়ে রাখে প্রন্মী, বাকিরা পারে না। হো হো করে হেসে উঠল সবাই। খাওয়া শেষে সেহা হাত ধরে ওঠালো প্রন্মীর, বাড়ি ভর্তি মানুষ গিজগিজ করছে। ইরফান মির্জা বন্ধুদের সাথে নিচেই বসে আছে। বন্ধুদের পরিকল্পনা আজ, এখন ওদের দুজনকে একসাথে বাগানে নিয়ে গায়ে হলুদ মাখাবে। বৃষ্টি ভেজা মাঠে হলুদ নিয়ে হুটোপুটি করবে সবাই। বাইরে বজ্রপাত হচ্ছে, সেটি কমার অপেক্ষা। মুরব্বীরা ব্রেকফাস্ট করে সবাই দোতলায় তখন। আগামীকাল বৌভাতের অনুষ্ঠানের ব্যাপারে আলাপ করছে, কেউ খবর দেখছে। সেহা প্রন্মীকে নিয়ে টানতে টানতে কিচেনে গেল, চা করবে সবার জন্য সেহা। প্রন্মী এত মানুষের মাঝে থাকতে চাইছে না তাই নিজের সাথে নিয়ে গেল। ইরফান দূর থেকে প্রন্মীর দিকেই দৃষ্টি স্থির রেখে দাঁড়িয়েছিল। সেহা যখন চা পাতির কৌটা খুঁজছিল অন্যমনস্ক ভঙ্গিতে প্রন্মীর সাথে আলাপ করতে করতে, প্রন্মী অজান্তেই এগিয়ে গেল ইন্ডাকশনের কাছে। কথা বলার সময় ওর নড়াচড়া করার অভ্যাস তাই। শাড়ির আঁচল হাতে মোচড়াতে মোচড়াতে আরেকটু পিছিয়ে কেবিনেটে হেলান দেবে ঠিক তখনই টের পেল ওর পিঠ আগলে ধরেছে কেউ। বড় বড় শ্বাস ফেলে প্রন্মী
মৃদু আর্তনাদ করতেই সেহা চকিতে ঘুরে তাকাতেই হতভম্ব হল। ইরফান সামলে নিয়েছে প্রণমীকে। মুহূর্ত যায়, ইরফান ঘাড় বাঁকিয়েই ধমকে উঠল সেহাকে, ওকে এখানে আনলি কেন? সেহা কেঁপে উঠল ধমকে, অবিশ্বাস্য নজরে ইরফানকে কিছু পল দেখেই তাকালো প্রণমীর দিকে। প্রণমীর মুখটা ফ্যাকাশে, সেহার সাফাই গাইতে অক্ষিপল্লব কাঁপিয়ে বলে উঠল, আমি আপুর হাত ধরে এসেছি, এত লোকের ভিড় ওখানে তাই। ইরফান শান্ত ভঙ্গিতে প্রণমীকে সরিয়ে আনল ইন্ডাকশনের কাছ থেকে। হাত ধরে কিচেন থেকেই বের করে আনল। সেহা কিছু পল ওদের অনিমেষে দেখে দোতলায় উঠল। ধীরপায়ে ক্লান্ত ভঙ্গিতে হেঁটে ঢুকল ইনুর ঘরে, এরপর ছুটে চলে গেল বারান্দায় এক কোণে, মেঝেতে বসে হাঁটুতে ঠেকিয়ে দিয়ে মাথাট নিঃশব্দে ফুঁপিয়ে উঠল মেয়েটা। এতদিন পরে এতক্ষণে আবার অবুঝপোনা শুরু হল। সময় গড়াতেই যখন টের পেল কেউ তার মাথায় হাত রেখেছে, চমকে উঠে সেহা দ্রুত ওড়নায় চোখ মুছে তাকাতেই দেখল ইরফানকে। হাসি হাসি মুখ করে মেঝেতে বসে ঘুরে চাইল সেহার দিকে। সেহা চোখ নামিয়ে নেয়। ইরফান বলে, সকালে একটা খবর শুনলাম। কি? তোর জন্য পাত্র দেখছে, ছেলে ডাক্তার। বেশ তো, আমি তো রাজি। কিন্তু আমি আর বড় দাদান রাজি নই। কেন? ছেলের একটা খুঁত আছে, এমন খুঁতোওয়ালা ছেলের কাছে তোর বিয়ে দেব। কি খুঁত? ছেলের একটা জিনিস নেই। কি নেই? তোর মতো চার চোখ নেই, ছেলের মাত্র দুটো চোখ। বেশ শব্দ করে হেসে উঠল সেহা। ইরফান নির্নিমেষ ওর দিকে তাকিয়ে থেকে আবারও ওর মাথায় হাত রাখল, সেহা স্থির হয়ে রইল। ইরফান বলে উঠল, তুই প্রণমীর জায়গায় দাঁড়িয়ে থাকলে, প্রণমী তোর জায়গায় সক্ষম হয়ে দাঁড়িয়ে থাকলে আমি ওকে ধমকাতাম না বল? মাথা নাড়ায় সেহা, বলে, ধমকাতে? তাহলে এভাবে স্টুপিডের মতো কাদার মানে কি? সেহা জবাব দিল না। ইরফান উঠল, সেহার হাত টেনে ওঠালো, চল, আমার ভুল হয়েছে। আসলে নতুন নতুন বিয়ে করেছি তো। বউ, মা, বোন সবাইকে ব্যালেন্স করে সামলাতে শিখিনি। ওর সামনে তোকে ধমকেছি, তুইও এখন ওর সামনে আমাকে ধমক দিবি, চল। তবে প্লিজ আমার বউটাকে ধমকাতে বলিস না শেহু। অনেক ভিক্ষা করে পেয়েছি, জ্ঞানী আপা শুনতে পেলে নিয়ে যাবে। সেহা হেসে ফেলল, খিলখিল হাসি, নিজেকে সামলে নিয়ে ইরফানকে ঠেলতে ঠেলতে ঘর থেকে বের করে বলল, যাও তো। আমি রেগে নেই। গিয়ে সাদা লুঙ্গি আর সাদা গেঞ্জিটা পরো, আমি হলুদ নিয়ে আসছি বাগানে, সবাইকে রেডি হতে বলো। হলুদ মাখামাখি হবে জমিয়ে। ইরফান স্বস্তি পেয়ে ঘুরে চলে যায়। সেহা নির্নিমেষ দেখছে ওকে, মনে মনে বলছে, তুমি সবসময় এমন অবুঝি থেকো রাগী মির্জা, নয়তো লজ্জায় আমি মুখ দেখাতে পারবো না কোনোদিন। সীমা লঙ্ঘনের লজ্জায়। সে পথ দিয়ে আসলো সামিন, সেহাকে মলিন মুখে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসে মাথায় হাত রাখল, কি রে মা? কি হয়েছে? শরীর খারাপ? এত খাটতে কে বলেছে তোকে? সেহা দুপাশে মাথা নাড়িয়ে বলে, মামা, তোমার খোঁজে ভালো সাইকিয়াট্রিস্ট আছে। সাইকিয়াট্রিস্ট কেন? অবাক হয় সামিন। এমনি, পড়াশোনা নিয়ে খুব ডিপ্রেসড, জরুরি কনসালট্যান্ট দরকার। নিচ তলা থেকে তখন ডাক পড়ল সেহার। সেহা এগিয়ে গেল, বাইরে তখন হৈহুল্লোড়ের আমেজ। নতুন বর বউকে মাঠের মাঝখানে বসিয়েছে। প্রণমীর পায়ের নিচে ভেজা ঘাস ছপছপ করছে, আনন্দে শিহরিত প্রণমী এত সুন্দর একটা জিনিসে পা রেখে। ইরফান উৎসুক চোখে শুধু ওর আনন্দই দেখছিল। হঠাৎ নীরে ঠান্ডা স্বরে বলে উঠল, এটা দুর্বা। চিকন এবং মোলায়েম ঘাস সব থেকে। জি চিনি, আমি তো জন্মান্ধ নই। 6 বছরেই গোটা দুনিয়া দেখে ফেলেছি আমি, মোটামুটি একটা এনসাইক্লোপিডিয়া আমি। আমাকে জিজ্ঞেস করেন কিছু একটা। এই সেই প্রণমী। প্রণমীর এই রূপ ইরফান দেখেছে আগেও, ভীষণ আনন্দিত ইরফান। মেয়েটা কতটা প্রাঞ্জল হয়ে উঠেছে, সেই প্রাঞ্জলতা ধরে রাখতে চায়, মেয়েটাকে ডুবতে দিতে চায় না মলিনতায়। সব চেনো? আচ্ছা বলো তো, জবা ফুল কেমন? কোনোটার বর্ণনা দেব? রক্তজবা, ঝুমকো জবা নাকি গোলাপ জবা? চোখ বড় বড় করে নেয় ইরফান, হেসে বলে, বাহ, অনেক জ্ঞান তোমার। আচ্ছা বলো তবে, কামিনী ফুল কেমন?
এটা না আমি দেখিনি, শুনেছি সাদা সাদা বেলি ফুলের কলির মতো কল্পনা করে নিয়েছি। আমাকেও তো দেখনি, শুনেছ। বলো তো আমি কেমন দেখতে? কেমন তোমার কল্পনায়? থেমে যায় প্রণমী, পর মুহূর্তেই বলে ওঠে, আমি কামিনী ফুল ছুঁয়ে ছুঁয়ে কল্পনা করেছি, কেউ বললেই সেটা ইমাজিন করে নিতে পারি না আমি। সেন্স অব টাচ খুব ভালো আমার, অন্যথায় পারি না। ইরফান সামলে নেয় নিজেকে, মেয়েটাকে না চাইতেও আঘাত করে ফেলল কি। তীব্র অপরাধ বোধে জর্জরিত ইরফান দ্রুত প্রসঙ্গ পাল্টে বলে, আমি খুব ভয়ঙ্কর দেখতে। একেবারে মনস্টারের মতো। তুমি আমাকে দেখনি, এ আমার সৌভাগ্য। প্রণমী শুকনো হাসে, তার স্বামীর বাচ্চামো দেখে, লোকটা তাকে ভুলাচ্ছে যেন সে বাচ্চা মেয়ে। প্রণমীও ভুলে যাওয়ার নাটক করল, হঠাৎ সে অনুধাবন করল তার পাশে বসে থাকা মানুষটার একটা নরম কোমল দিক আছে, খুব সরল সেটা, যে সত্তাটা প্রণমীর এক চিলতে অনুভূতি ধরে ফেলে। সেহা আসে হলুদ নিয়ে ছুটতে ছুটতে, টকটকে কাঁচা হলুদ বাটা ট্রে ভর্তি, মুহূর্তেই সবাই ঝাঁপিয়ে পড়ল ওতে। ইরফানের বন্ধুরা, সেহা, ইনশিরাহ, মুইন সবাই। ছেলেরা শুধু ইরফানকে হলুদ মাখালো, মেয়েরা ইরফান প্রণমী উভয়কেই। ভেজা দুর্বা মাঠে হুটোপুটি লেগে গেল এক প্রকার। ইনশিরাহ আজ বহুদিন পর গেছোপোনা করার সুযোগ পেয়েছে। দুহাতে খামচে নিল হলুদ, বাড়ির সবাইকে মাখাবে তাই, ছুট লাগাতেই পেছনে থেকে টেনে ধরল মুইন, কাপল ইনশিরাহ। ভরাট স্বর বলল, ধীরে ধীরে ইনশিরাহ বিনতে সামিন। এত উত্তেজিত হবেন না। কেউ এত ঝাঁকাঝাঁকি পছন্দ করবে না, খুব ছোট সে। থেমে গেল ইনশিরাহ, পিছিয়ে গিয়ে লজ্জিত ভঙ্গিতে হেসে বলল, সরি এসপি। ইহানের ধমকাধমকিতে হুটোপুটি থামাল সবাই। একতলা ভবনের ছাদ থেকে চেঁচিয়েছে, জ্বর আসবে। এখন ওঠ সবাই। অনেক হয়েছে। ছেলেমেয়ে গুলো মলিন মুখে অন্দরে ঢুকল। মুইন ইসিকে বলল, এত বেরসিক হচ্ছে দিন দিন। যেটা দরকার সেটা করবে না। ছেলেমেয়ে গুলো আনন্দ করবে না জ্বর হবে বলে। সব সময় মুরব্বি পোনা করছে। আমি তো একে নিয়ে চিন্তায় আছি খুব। বাসর রাতে কি না বউকে ধমকে ওঠে, ঘুমিয়ে পড়ো, বেশি রাত জাগলে চোখের নিচে কালি পড়বে। বাসর দিনে করব। মুখ চেপে হেসে উঠল ইসি, পরপর কনুই দিয়ে মুইনকে গুঁতো মেরে বলল, নৌপো, আমার বড় দাদান মস্ত প্রেমিক পুরুষ হয়ে ধরা দেবে তার বউয়ের কাছে। ইসির কপালে কপাল ঠেকালো মুইন, আমার মতো না, এই টাইপের প্রেমিক পুরুষ বরদাদান হবে না সম্ভবত। ওটা এক পিসি, মুইন ফরাজি। ভেজা প্রণমীকে নিয়ে সেহা ঘরে ঢুকল ইরফানের, ওকে চেঞ্জ করাতে। বিছানার ওপর বাথরোব রাখল, একটা সালোয়ার স্যুট রাখল। ঠিক তখনই সেহার ডাক পড়ল। প্রণমী বলল, তুমি যাও আপু, আমি পারব, আমি আরও খানিকটা ভেজাতে চাই শরীর। আচ্ছা শোনো, বাথরোবটা পরে অপেক্ষা করো, এই সালোয়ার স্যুট একা পরতে পারবে না, আমি এসে পরিয়ে দিচ্ছি। প্রণমী ঘাড় কাত করতেই সেহা বেরুল। বিছানার কোণা থেকে 8 কদম ডানে ওয়াশরুম। প্রণমী বাথরোব নিয়ে ঢুকল। এক গাদা বডি ওয়াশ ঢেলে ঘষে ঘষে কাঁচা হলুদের ঝাঝালো ঘ্রাণ দূর করেই গা মুছে গায়ে বাথরোব পেঁচিয়ে বেরিয়ে এসে আবারও বিছানার কোণে দাঁড়িয়ে রইল। মাথাটা ভালো করে মোছেনি, ঠান্ডায় কাঁপছে সে রীতিমতো। ইরফান নিচ থেকে মাথা মুছতে মুছতে উঠছে, চঞ্চল পায়ে হেঁটে ঘরে ঢুকতেই আকস্মাৎ থমকাল। সামনে দাঁড়িয়ে প্রণমী। হাঁটুর 6 ইঞ্চি নিচ অবধি একটা ধবধবে সাদা বাথরোব, গলার কাছটা উন্মুক্ত, তরুণীরা গোপন সৌন্দর্য ঠিকরে বেরিয়ে আসছে। গলায় ঋতুর পরিয়ে দেয়া একটা সিম্পল সোনার হার, হাতে দুটো মোটা মোটা বালা, ভেজা চুলগুলো এলোমেলো, শীতে কাঁপতে থাকা রক্তাভ ঠোঁট, এক অগোছালো অসহ্যকর সৌন্দর্যের সাক্ষী হয়ে গেল ইরফান। বাকরুদ্ধ হয়ে সম্বিত হারিয়ে চেয়েই থাকল নির্নিমেষ। ওহহ শিট। সেকেন্ডে যখন সম্বিত ফিরে পেল, ক্ষীণ আওয়াজে ঠোঁট নেড়ে চট করে পিছিয়ে গিয়ে ইরফান ঘর থেকে বেরিয়ে দরজা ভেজিয়ে দরজায় ঠেস দিয়ে চোখ বুজে হাঁপাতে লাগল, ক্রমশ অপরাধ বোধ হল তার। এই চঞ্চল স্বভাব বদলাতে হবে, মেয়েটির প্রাইভেসি সে এভাবে হুটহাট নষ্ট করে দেবে নয়তো। নড়ে না ইরফান, সেকেন্ডে নিজের গ্লানি সরিয়ে শ্বাস নেয়, লম্বা শ্বাস, বলে, ওটা বউ। তোর বউ ইরফান মির্জা।
প্রণমি কেঁপে উঠেছিল দরজা ভেজানোর শব্দেই। আড়ষ্টতায় পিছিয়ে গিয়ে জবুথবু হয়ে দাঁড়িয়েছিল কিছুক্ষণ। পরপর নিজেই স্বর স্বাভাবিক রেখে নম্রস্বরে ডেকে ওঠে, এটা আপনি? ইরফান শ্বাস ফেলে নিজেকে শান্ত রেখে নিচুগলায় জবাব দেয়, জি। প্রণমি স্মিত হেসে বলে, আমার আপনার সাহায্য প্রয়োজন। আমি। চোখ বড় বড় করে বলে ওঠে ইরফান। তার শ্বাস আটকে আসছে। প্রণমি বলে ওঠে, জি আপনি। আপনি গিয়ে সেহা আপুকে ডেকে দিন। সিঁড়ির কাছটাতে এসেই দাঁড়িয়ে পড়ে সেহা পরীকে দেখেই বলে, ডেকেছ কেন? একটু নিচে জানা মা, গেস্ট এসেছে দুজন। তাদের হোস্ট কর। উনারা ভিআইপি। ওমা, তারা কারা? ওই ব্যারিস্টার নিজাম মাহমুদ আর ব্যারিস্টার উজ্জ্বল মাহমুদ। সেহা মিনমিন করে ওঠে, তো ইনশিরাহ আপুকে বলো। ইনশিরাহ বমি করে অসুস্থ হয়ে পড়েছে, আমি তো তার কাছেই যাচ্ছি। ভাবিরা বেরিয়েছে স্বর্ণের দোকানে যাবে বলে। কিন্তু আমি যে প্রণমিকে দেখছিলাম, ওকে ওর বর দেখে নেবে, ইরফানকে ঘরে যেতে দেখেছি। তুই যা। চলবে। গল্প বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ। ২৭তম পর্ব। লেখনীতে ইশরাত ইতি।